ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সঙ্গত কারণে তার একটি ছদ্মনাম আমাকে বলতে হচ্ছে, কারণ আপাতত সরাসরি তার নাম বলার অনুমতি পাওয়া যায়নি, যার কারণে তার শুধু মূল নামটা আমি হাইড করে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহুরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটি আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন। হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহুরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন
সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন উনি উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এইখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহর জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুর একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যেই মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষরূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়।
তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য। তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে, তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয়া আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকার থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটি উপদেশ দেন। তিনি বলেন যে, বাবা তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ, নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছ যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান।
ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে। কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান, সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে উনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যেই সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। তো যার ঘটনা শেয়ার করব, তিনি যখন আমাকে শেয়ার করেছেন সেটা সেখান থেকে 9 বছর আগের ঘটনা। নাহিদ নামে একজন পরিচিত বড় ভাই, তার কাছ সাথেই ঘটনাটাই আমি তার কাছ থেকে কালেক্ট করি এবং তিনি আমার কাছে শেয়ার করেন। 9 বছর আগে তিনি একটা নার্সের কাজ করতো নেদারল্যান্ডে, একটা ভাড়া বাসায় থাকতো তিনি। তখন তার নেদারল্যান্ডে মাত্র 1 বছর হয় থাকার। ল্যাঙ্গুয়েজ শিখে তিনি কোনো মতো একটা হাসপাতালে কাজ জোগাড় করে নেন, যেখানে তাকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত ডিউটি করতে হতো। এরপরে তিনি আর কোনো কাজ করতেন না। সময় তখন বছরের শেষের দিক, প্রচন্ড শীতে কাঁপছে গোটা নেদারল্যান্ড, -18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তখন। তিনি বাসায় এসে দেখেন খাওয়ার কিছু নাই। নর্মালি খাওয়া থাকে বাসা ধরে, কিন্তু ওই দিন কিছুই ছিল না। তাই তাকে সুপার শপের দিকে রওনা দিতে হয়। সুপার শপ থেকে আসার সময় একজন লোক তার সাথে দেখা হয়, এবং লোকটি ঠিক একটু চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে হঠাৎ জিজ্ঞেস করলো যে আপনার বাসায় একজন রুমমেটের দরকার, তাই না? তারপর সে বলল হ্যাঁ, আর সাথে সাথে লোকটা বলল ঠিক আছে, আমি থাকবো। শেয়ার করার বিষয়টা তাকে একটু জানিয়ে উনি রওনা হলেন বাসার দিকে। বাসায় যেয়ে তার রুমটাকে বুঝিয়ে দিলেন, আর মনে মনে এক ধরনের প্রশান্তি ফিল করতে থাকেন, যা ওনার উপর লোডটা কিছুটা কমবে। তাকে বাংলাদেশেও টাকা পাঠাতে হতো, তাই এই লোডের উপর থেকে সে রেহাই পেয়ে গেল। তো তিনি যেহেতু সুপার শপে গিয়েছিল জিনিসপত্র আনার জন্য, রান্না করতে লাগলেন। আমাদের দেশি খাওয়া রান্না করছিলেন ওই মুহূর্তে। তিনি লোকটাকে ডেকে বললেন ডিনার না করলে তিনি তার সাথে যেন করতে পারে, নেক্সট দিন থেকে তারা শেয়ার করে মিলের ব্যবস্থা করবে। উনি রাজি হলো ঠিকই, কিন্তু খেতে এলো না। তার সাথে কোনো ব্যাগ বা কাপড় চোপড় কিছুই ছিল না। তাই ভাইয়ার প্যান্ট আর টি শার্ট তাকে ইউজ করতে দেওয়া হলো। রাত তখন 2টা। হঠাৎ করে ভাইয়ার ঘুম ভাঙে টয়লেটের জন্য, আর সেই রুম থেকে আসছে কিসব কটকট টাইপের শব্দ আর জোরে জোরে হাসির শব্দ। তো ভাইয়া ভাবলেন তাহলে কি বাসায় কাউকে নিয়ে এসেছে? এটা তো তাকে মানা করা হয়েছিল যে রাত করে কাউকে তিনি বাসায় আনতে পারবে না। পরে ভাইয়া দরজা না নক করেই দরজার পাশে দাঁড়াতে সব চুপ হয়ে গেল, আর কোনো শব্দ আসলো না। তারপরে ভাইয়া কৌতূহল বশত দরজাকে নক করলেন। ওপাশ থেকে দরজা খোলা হলো, কিন্তু কিছু দেরিতে। তো দেরি করে দরজা খোলাতে তাকে দেখে মনে হলো তিনি গভীর ঘুমেছিলেন। তারপরে কিসের শব্দ ছিল বোঝা গেল না। ভাইয়া তেমন একটা তোয়াক্কা না করে নিজের রুমে গিয়ে এবার শুয়ে পড়লেন। ওই দিন আর এরকম অকারেন্স করতো না। পরের দিন একই ঘটনায় ভাইয়া বাসায় এসে দেখে তার রুম সব অগোছালো, সবকিছু ওলট পালট হয়ে গেছে। বাট লোকটা বাসায় নেই। ভাইয়ার মেজাজ চরম খারাপ হয়ে যায়। ভাইয়া ওনার জন্য ওয়েট করতে থাকে, বাট লোকটা ওই দিন রাতে আসেন না।
ওই দিন রাতে ভাইয়ার সব গোছানোর লাগলো। ভাইয়া একটা জিনিস হঠাৎ লক্ষ্য করলেন, হিটার থেকে কেমন একটা সাউন্ড আসছে। ভালো করে লক্ষ্য করলেন না, সব ঠিক আছে। তারপরে ভাইয়া রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়লেন। উনি সব সময় টায়ার্ড থাকতেন। ঠিক আগের দিনের মতোই সাউন্ড আসছে, এবার ঝগড়ার সাউন্ড। কিন্তু ঝগড়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চিৎকারের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ঝগড়া যেতে তাও না, মানে উইয়ার ধরনের একটা সাউন্ড। আর আসছে ভাইয়া লিভিং রুম থেকে। ভাইয়া লাইট জ্বালিয়ে লিভিং রুম খুললেন, কিন্তু কোনো কিছু পেলেন না। পাশে এরকম আগে হতো না। হঠাৎ করে আসা শুরু হলো। ওই লোকটার রুমটা যেরকম অবস্থা দেখে ভাইয়া ঘুমাতে গিয়েছিল তখন ঠাক খোলা ছিল, এখন বন্ধ, তার মানে তিনি আছেন। ভাইয়া আর কিছু লক্ষ্য না করে ঘুমিয়ে পড়তে চান। আর রুমে গিয়ে হঠাৎ করে তিনি দেখেন ওই লোকটা দাঁড়িয়ে আছে। ভাইয়া আচমকা একটা ভয় অনুভূতি করলেন, মানে অনুভূতি হলো আর কি, কেমন একটা ভয় যেটা ডিসক্রাইব করা পসিবল না। তখন ভাইয়া মানে ভয়ের সাউন্ডে জিজ্ঞেস করলেন, মানে ভয় অবস্থা জিজ্ঞেস করলেন, আপনি আমার রুমে কি করছেন? তিনি ওই দেশের একটা ল্যাঙ্গুয়েজে বলল, পানি পানি। আর লোকটির চোখ বন্ধ ছিল। ভাইয়া 3টা স্টেপ দিতেই ভাইয়া দেখলো লোকটা কিচেনে দাঁড়িয়ে আছে। এটা পসিবল না। আরো বেশি ভয় পেয়ে গেল ভাইয়া এবং বলল, এই যে পানি। আরে এইটা দিয়েই ভাইয়া ডাইরেক্ট দরজা খুলে নিচে চলে গেল। প্রচন্ড শীত, বাইরে স্নো পড়ছে। তো নিচে একজন পরিচিত বাংলাদেশি ছিল, তাকে দেখে উপরে নিয়ে আসা হলে কোনো কিছুই পেল না। এবং ওই লোকটিকে যে রুম দেওয়া হয়েছিল সেখানেও কেউ নেই। তবে ওনাকে যে টি শার্ট আর প্যান্ট দেওয়া হয়েছিল সেইগুলো ওই রকমই পরেছিল, পুরাটাই এক রক্তে ভেজা অবস্থায়। ভাইয়া ওনাকে সব ঘটনা বলল, 2 দিনের পুরো ঘটনা, যে এরকম সাউন্ড পাওয়া যেত। ভাইয়াকে ওই দিন আর ওই বাসাতে না রেখে ওই বাংলাদেশির বাসায় নিয়ে যাওয়া হলো আর ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হলো। ভাইয়া যখন সকালে কাজে যাওয়ার জন্য রেডি হলো, উপরে গেল, মানে তার ফ্ল্যাটে যখন তিনি উপরে গেলেন, সেই লোকটিকে আবার দেখতে পেল। কিচেনের ব্লেন্ডারে কি যেন করছে, ব্লেন্ডারের সাউন্ড হচ্ছে। তখনই তাড়াতাড়ি বাংলাদেশি ওই ভাই ফ্ল্যাটে গেলেন আর তাকে নিয়ে আসলেন। তখন ওই ভাইও আজ করলো, কিন্তু লোকটি যেটা বললো সেটা হচ্ছে, আমি তো আপনার ফ্ল্যাটে একদিনই ছিলাম আর আজকেই আসলাম। তখন আজ করলো, তাহলে কালকে কে ছিল ফ্ল্যাটে? তো ভাইয়া ওনাকে আর জোরাজুরি না করে নিজেই ফ্ল্যাটটা ছেড়ে দেন আর সোল্ডার বেড থেকে অন্য জায়গায় একটা সাবলেট নিয়ে ওঠেন। আর যাকে পেলেন তিনিও বাংলাদেশি। যাকে এরকম তার হওয়ার চান্স নাই। তিনি দিব্যি কাজ করতে লাগলেন। যেহেতু নার্স ছিলেন, সারাদিনই কাজকর্ম করতেন, বাসায় আসতেন রাত্রে 7টার দিকে, এসে কোনো মতে কথাবার্তা বলেই ঘুমিয়ে পড়তেন। তখন জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, অনেক শীত। তিনি বাসায় আসার পথে বাসের ভেতরে তার সাথে ওই লোকটির আবারও দেখা হয়। উনি বলেন, আপনি চলে গেলেন, কাজটা ভালো করলেন, আমিও ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। তো ভাইয়া তার কথায় তেমন উত্তর দিলেন না, তাড়াতাড়ি বাস থেকে নেমে গেলেন। বাস থেকে নামার সময় দরজাটা অফ হয়ে গেল বাসের। আর এটা আপনিও বুঝেন, বাস থেকে নামার পর দেখলো বাস থেকে কেউ নামে না। আর বাসের জানালা দিয়ে ওই লোকটি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি আর তেমন লক্ষ্য না করে সামনের দিকে আগাতে লাগলেন। বাসার কাছে আসার আগে হঠাৎ সেই লোকটি আবার তার সাথে দেখা করলো আর বলল, আমি জাস্ট তোমাকে বলেছিলাম আমাকে মুক্তি করে দিতে, বাট তুমি বুঝলে না, আমার মুক্তির দরকার। ভাইয়া বোঝে নাই মুক্তির দরকার মানে। যারা বাংলাদেশের বাইরে কাজ করে তাদের কাছে এসবকে টাইম দেওয়ার কোনো টাইম নাই। তো উনি বাসায় চলে যায় আর যাদের সাথে থাকে তাদেরকে বলে যে এই ঘটনা আমি বুঝলাম না, তার সাথে কি ঘটছে। তারা অবিশ্বাসের সাথে সাথে অনেক মজা পান এই ব্যাপারটাতে, মানে অবিশ্বাসও করছে আবার হাসাহাসি করছে। তার ঠিক 1 সপ্তাহ পর ভাইয়া যে হসপিটালে কাজ করছে, এমন সময় প্রায় 20-30 জন লোক একটা দল আসে এবং এদের সাথে পাদ্রী স্বরূপ কয়েকজন লোক থাকে। তারা ডেড বডি রাখার ফ্রিজ রুমের দিকে গেছে। অনেক নার্সই কৌতূহল বশত যাচ্ছে ফ্রিজিং রুমের দিকে। তো ওনার কলিগরা মিলে ফ্রিজিং রুমের দিকে গেলেন। যাওয়ার পর সবাই বলাবলি করতে লাগলেন, এই ডেড বডিটা প্রায় 1 বছর ধরে এখানে, আজকে এটাকে নেওয়ার জন্য লোকজন এসেছে। উনিও একটু উকি মারলেন। উকি মেরে উনি প্রায় মাটিতে পড়ে গেলেন। যে এতদিন যে লোকটা তার সামনে আসছিল, এতদিন যে লোকটার সাথে তিনি প্রায় সময় ফেস মিট করছিল, এটা সেই লোকটা যার সাথে তিনি কথা বললেন, 2 রাত ছিলেন। তার ওইসব কর্মকাণ্ডে তিনি ভয়ও পেয়েছেন। তার খালি একটা কথাই বারবার মনে পড়ছিল, তাকে আমাকে মুক্তি দাও, আমার মুক্তি দরকার। ভাইয়া দেখলো ওনাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় উনি ওই 20 থেকে 30 জনের দলকে জিজ্ঞেস করলেন, ভাইয়া উনি 1 বছর ধরে এখানে, উনি মারা যান কিভাবে?
বলল উনি মারা গিয়েছিলেন কিভাবে তা জানি না, তবে কিছু একটা ঘটেছে। ওনার একজন আত্মীয় শেষ পর্যন্ত ওনার ডেড বডি খুঁজে পেয়েছেন, তাই ডেড বডির দাফনের কাজ আজকেই শেষ করা হবে। আর সাথে এটাও বললেন যে ওনার ডেড বডিটা যত তাড়াতাড়ি দেয়া যায় এরকম কোথাও নাকি পাদ্রি বলছিল। 1 মিনিট দেরি করা হলে অনেক দেরি হয়ে যাবে। উনি জানতে চাইলেন কোন সিমেন্টারিতে কবর দেওয়া হবে। ভাইয়ার কাজের মানে কাজের সময় তখন শেষের দিকে, তাই পারমিশন নিয়ে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে যান। আর গিয়ে সিমেন্টারিতে প্রিপারেশন শেষের দিকে ভাইয়া গেলেন এবং ওই লোকটিকে তার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। তার সাথে দেখা হলো। ভাইয়া কবরের কাছে গিয়ে দাঁড়ানো। কফিন নামানোর সময় দেখা গেল ওইখানে আগেই একজনের কবর ছিল। তার ওই ভাঙা পচা কফিনটা সরানো হয়েছে আর এই কফিনটা নামানো হচ্ছে। পরে ভুলে অন্য একজনকে ওই লোকটি মনে করে কবর দেওয়া হয়। ওনার সবাই একটা বাস অ্যাক্সিডেন্ট করেন আর ওনার ডেড বডিটা ছিল ওই হসপিটালে। যাক, ভাইয়ার এরপর মন খারাপ হয়ে যায় এবং এরপরে আর তিনি কোনো কিছু ফেস করেননি ওই কবর দেওয়ার পর। এটা ছিল নেদারল্যান্ডের আমার ভূত এফএমের নেদারল্যান্ডের শেয়ার করা একটা ঘটনা। আমি নারায়ণগঞ্জ থেকে করিনা বলছি। আশা করি আপনি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি স্পাইস এফএমের একজন নিয়মিত লিসেনার। আমি আগে ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু ভূত নাইট শোনার পর থেকে ধীরে ধীরে আমার একটু আগ্রহ হতে থাকে। যদিও আমি নিজের চোখে কখনো দেখতে পারিনি, তবে আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে এই বিষয়ে বিশ্বাস করতে বাধ্য করে। আমি তার ভাষাতেই সম্পূর্ণটা বলছি। প্রথমে আমি তার রুমের বর্ণনাটা দিয়ে নেই। তার রুম হলো তাদের বাড়ির একদম কর্নারের একটা রুম এবং সাথে একটা বাথরুমও আছে। আমি তার ভাষাতেই পুরো ঘটনাটা বলছি। এই ঘটনাটা আমার সাথে প্রায় এখন থেকে 7 বছর আগে ঘটে। আমি প্রায় রাতেই ছাদে যেতাম। সুন্দর চাঁদের আলোতে আমার মনটা একদম ঠান্ডা করে দিত। এমনই একদিন রাত 12:39 আমি ছাদে যাই আম্মুকে নিয়ে। আম্মু খালামণির সাথে কথা বলছিল, তো আমি তখন অন্য এক কর্নারে গিয়ে বসে বাতাস খাচ্ছি। এমন এক সময় দেখলাম আম্মু বলল যে আমি নিচ থেকে আসছি, তুই দাঁড়া। আমি বললাম যাও। তখন আমি আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম আম্মু আমার পাশে এসে দাঁড়ালো। আম্মুকে বললাম যে আম্মু এত তাড়াতাড়ি আসলে যে? আম্মু কোনো উত্তর দেয়নি। আমি আর কোনো কথা বললাম না, কিন্তু একটা কথা লক্ষ্য করলাম যে আম্মুর শরীর থেকে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস আসছে। আমি কিছুক্ষণ পরে আম্মুকে বললাম যে চলো আমরা নিচে যাই, কিন্তু আম্মু কিচ্ছু বলছে না। আমি আর কিছু না বলে আমি নিচে চলে আসছি। আর এরপর দেখি যে আম্মু আমাদের বাসার রুমে আছে এবং সেখানে কথা বলছে। আমি বললাম তুমি না উপরে ছিলা, হঠাৎ রুমে আমার আগে কিভাবে আসলে? আম্মু বলল কই না তো, আমি তো পরে আর উপরে যাইনি। আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। এরপর আমি যখন ঘুমাতে যাব, এরপর আমি কিছুক্ষণ পড়তে বসে ঠিক রাত 2টায় পড়া শেষ করে যখন ঘুমাতে যাব, তখন দেখি কে যেন আমার রুমের ঠিক বাথরুমের সামনে থেকে একটা শব্দ করছে। আমি রীতিমতো অনেক ভয় পেয়ে যাই। আম্মুকে ডেকে দিলে আম্মু চেক করে বলল যে না, কেউ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি বললাম আচ্ছা বাদ দাও। আম্মু চলে যাওয়ার পর যখন আবারও লাইটস অফ করে আমি ঘুমাতে চাই, তখন দেখি বাথরুমের পাশে কে জানি একদম কালো একটা ছায়ার মতো কিছু একটা দাঁড়ানো। আমার কাছে তখন একটা টর্চ ছিল, আর আমি তখন ওইটা দিয়ে সাথে সাথে দেখি যে সেখানে কিছুই ছিল না। এরপর আমার ওই রাতে আর ঘুম হয়নি। পরের দিনও ঠিক একই ঘটনা। এরকম টানা 8 দিন এটা আমাকে তাড়া করছিল। একদিন আমি এটা দেখার জন্য ঠিক করি যে আম্মুকে নিয়ে দেখব। আম্মু ওই ঘটনাটা লক্ষ্য করতে পারে। এরপর আমার আব্বু একজন কবিরাজকে নিয়ে আসে। তাকে সব ঘটনা খুলে বললে সে বলে যে ওই রাতে আমাকে নাকি একটা জিন দেখেছিল। এরপর তাকে কিভাবে যেন হাজির করা হয়, অর্থাৎ সেই জিনটাকে কিভাবে যেন হাজির করা হয়। সে বলে তার নাকি আমাকে অনেক পছন্দ হয়েছে।
সে আর যাবেও না। পরে অনেক কিছু করে তাকে সরানো যায়নি। এরপর অনেক দিন ওই জিনটা আমাকে অনেকভাবে তাড়া করে। ছাদে যেতে পারি না, খেতে গেলে হঠাৎ করে প্লেট গায়েব হয়ে যেত, আবার মাঝে মাঝে নাকি আমাকেই পাওয়া যেত না। এত কিছুর পর আমার আম্মু আব্বু আবারও আরেক বড় কবিরাজকে নিয়ে আসে। সে বলে ওই জিনটা নাকি আমার উদ্দেশ্যেই ওই বাথরুমেই থাকে, এখন তাকে সরাতে হলে অনেক কিছুর প্রয়োজন। আমার আব্বু সবকিছুর ব্যবস্থা করে দেয়। ওই জিনকে সরানোর জন্য ওই কবিরাজ অনেকগুলো সরঞ্জাম নিয়ে আসে। এরপর বাড়ির সব আয়নাগুলো ঢেকে দেওয়া হলো, শুধুমাত্র আমার রুমের একটা আয়না বাদে। তারপর তাকে হাজির করা হয় আমার ওই আয়নাতে। কি বিভৎস একটা চেহারা তার, মনে হচ্ছে যে কেউ তাকে আগুন দিয়ে পুড়িয়ে উবলে খেয়েছে। চোখগুলো ছিল সম্পূর্ণ সাদা। এই জিনটা দেখে আমার আম্মু সেখানেই জ্ঞান হারায়। পরে ওই কবিরাজ অনেক হেনস্থা করে ওই জিনটাকে সরায়। জিনকে জিজ্ঞাসা করেছিল যে কি দিলে সে যাবে বা কিভাবে বুঝবো যে সে চলে গিয়েছে। পরে ওই জিন যাওয়ার সময় আমার একজোড়া জুতা নিয়ে যায়। এরপর থেকে আমার রুমে ওই আয়নাটা সরিয়ে দেয়া হয়। ধীরে ধীরে সবকিছু ঠিক হতে শুরু করে। তবু আমি মাঝরাতে বুঝতে পারি যে আমার রুমে এখনো কিছু একটার উপস্থিতি আছে। তো ভাইয়া, এটাই ছিল আমার বান্ধবীর মুখে শোনা তার একটা সত্য ঘটনা। অনেক ভাই, আমার বন্ধুর নাম তুষার। আমরা ঢাকা কলেজে একই ডিপার্টমেন্টে ভর্তি হই। মূলত তারপরেই তার সঙ্গে আমার পরিচয়ের প্রথম থেকেই আমার তার সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মূলত আমরা দুজন একই সঙ্গে একই জায়গায় বাসা ভাড়া নেওয়ার কথাও চিন্তা করছিলাম, যেহেতু আমি তখন এসে ঢাকাতে একটা টিউশনি খুঁজছিলাম এবং সে অলরেডি একটা টিউশনি পেয়ে গেছে। তাই বলতে পারেন তার থেকে টিউশনি খোঁজার জন্য হলেও আমি একটা ভাব করছিলাম। মূলত তার টিউশনি করানোর জায়গা ছিল হচ্ছে আজিমপুর। নিশ্চয়ই আপনারা আজিমপুর কবরস্থান এবং তার আশেপাশের জায়গাটা চেনেন। তাই সেই আশেপাশে আমরা বাসা খুঁজছিলাম। মূলত ঢাকা কলেজে পড়ার কারণেই প্রথম দিকেই আমরা সেই আশেপাশে বাসা খুঁজতে চেষ্টা করি। তবে প্রথম দিকে প্রচন্ড পরিমাণে বাসা টাসা খুঁজেও আমরা কোনো বাসা তেমন ম্যানেজ করতে পারছিলাম না। পরবর্তীতে ঠিক আজিমপুর কবরস্থানের পূর্ব পাশের গলি দিয়ে একটু সামনে এগিয়ে গেলে যেই ছোট চৌরাস্তা, তার মাঝখান বরাবর একটা পুরাতন বাড়ি আমরা পাই। যদিও মেইন রোড থেকে বেশ অনেকটা পথ হেঁটে তারপরে সে বাড়িতে যেতে হতো বিধায় সেখানে আমরা কম খরচেই বাসা ভাড়াটা পেয়ে যাই। তুষারের ঠিক টিউশনি ছিল হচ্ছে আমাদের বাসা থেকে 6 থেকে 7 মিনিটের দূরত্ব। পায়ে হাঁটা দূরত্বে টিউশনি করতে পেরে তখন তুষারও বেশ খুশি ছিল। বলতে পারেন অনেক ভাই তখন সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি একটু বাসার বিবরণটা আপনাকে দিতে চাই। 4 তলা একটা বাসা, পাকিস্তান আমলের বাসা। ঠিক বাসার সামনে একটা বড় করিডোর, প্রত্যেকটা তলায় প্রত্যেকটা তালাতেই এক একটা করে বড় করিডোর। টোটাল 4 তলায় 4টা বড় করিডোর এবং ঠিক ম্যাথ সিস্টেম বাসার মতো হলেও সবগুলো রুমে সবাই থাকতো না। আমাদের ফ্লোরে মানে 3 তলাতে আমরা থাকতাম মাত্র 3 জন, আমি, আমার বন্ধু এবং আরেকজন ভদ্রলোক। তিনি বোধহয় চাকরি করতেন কিংবা তার সঙ্গে আমাদের কোনো কথা না হওয়ার কারণে আমরা সেটা জানতেও পারিনি। বাড়িটা বেশ পুরনো, পাশাপাশি যেখান দিয়ে বাসাতে যেতে হয় সেই গলিটাও বেশ ভেতরে। কিছুটা ভেতরে বলছিলাম, একেবারে 2 রাস্তা দিয়ে বড় বড় দেয়াল তুলে দেওয়া এবং ছোট সেই গলি দিয়ে একটা রিক্সাও ঢুকতে পারবে না বলে সেখানে কোলাহল কিছুটা কম। পুরান ঢাকার কোলাহল সম্পর্কে আপনারা সবাই কিন্তু জানেন। ঘটনার দিনের ফিরে আসি। তখন আমার বন্ধু তুষার একটা টিউশনি পায় এবং সে টিউশনিটা বেশ দূরে হওয়ায় সে প্রথম করতে চায় না, কিন্তু তার পরবর্তীতে অর্থনৈতিক কিছু দোলাচলের কারণে সে রাজিও হয়ে যায়। মূলত টিউশনিটা ছিল মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 থেকে আজিমপুর বেশ অনেকটা দূরে। তাই সে সপ্তাহে 3 দিন পড়ানোর সিদ্ধান্ত নেয়। যেহেতু ক্লাস 5 এবং ক্লাস 6 এর 2 জন ছাত্র এবং ছাত্রী ছিল, তাই তার পড়াতে আলাদা করে তেমন কোনো এফোর্ট দিতে হতো না। ঘটনা মূলত সেখান থেকেই ঘটে।
যে দুদিন সে পড়াতে যেত সে দুদিন তাকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত। এখন যেমন রাস্তাঘাট বেশ খালি এবং মেট্রো রেল হয়ে যাওয়ার কারণে খুব সহজেই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাচ্ছে, সেই সময় কিন্তু এমন পরিস্থিতি অনেক ভাই ছিল না। মূলত মেট্রো রেলের কাজ করার কারণেই বেশিরভাগ সময় সেই রাস্তাতে জ্যাম থাকতো এবং পড়া শেষ করে 10টার সময় রওনা দিল আমার বন্ধুর ফিরতে ফিরতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যেত। ঘটনার দিনের কথা বলি। কোন ডিসেম্বর মাসের একদিন সন্ধ্যাবেলার কথা। আমার বন্ধুর তখন গায়ে প্রচন্ড জ্বর। আমি ওকে বারবার করে বারণ করি যাতে সেদিন সে পড়াতে না যায়, কিন্তু সে আমার কোনো কথা না শুনে সে বলে যে আমার মনে হয় ঘরে বসে থাকলেই আমি বেশি অসুস্থ হব, তার থেকে বরং আমি পড়িয়ে আসি, আমার কাছে ভালো লাগবে, অন্তত পক্ষে আমি দরকার হলে তাড়াতাড়ি ফিরে আসব। সে পড়াতে গিয়ে বিপত্তি বাজায়। ঠিক রাত 10টা 10:30টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে জানতে পারি আমার বন্ধু সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। মূলত স্টুডেন্টের বাসায় সে সেন্সলেস হয়ে যাওয়ার কারণে সে মোটামুটি সেফ ছিল এবং সেখান থেকে জানানো হয় যে সে আজকে রাতে ফিরবে না এবং তার আসতে আগামীকালকে বেশ দেরি হবে, আর না হলে তারা আমাকে ফোন দিবে যাতে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারি। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হলে পারত। আমি পড়াশোনা করছিলাম, তখন রাত আনুমানিক কয়টা হবে, 2টা কি 2:30। হুট করে আমার দরজায় খট খট শব্দ পেলাম। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখলাম আমার ঠিক দরজার বাইরে তুষার দাঁড়িয়ে। আমি খুব অবাক হলাম যে এত রাতে তুষার কোত্থেকে আসলো। তারপরও যেহেতু সে অসুস্থ, আমি তাকে ধরে তার বিছানায় তাকে বসালাম। সে আমার কাছে একটু পানি খেতে চাইল। আমি তাকে পানি দিলাম, সে পানি খেলো। এরপরে সে একটা অদ্ভুত কাজ করলো যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তার পকেট থেকে সে কিছু বালি বের করছে, একটুকু না অনেকটুকু বালি বের করছে এবং বালিটুকু সে তার ফ্লোরে ছিটাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি মনে করছিলাম সে বোধহয় বেশি অসুস্থ হওয়ার কারণে আবোল তাবোল কাজ করছে। আমি তাকে প্রথম প্রশ্ন করলাম যে সে এত রাতে কেন বের হলো, বা এত রাতে তার স্টুডেন্টের বাসা থেকে তাকে কেন বেরোতে দিল। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। অনেকে একটু বলে রাখা ভালো, পুরান ঢাকাতে ওই মুহূর্তে লোডশেডিং চলার কারণে চারপাশের অনেক জায়গাতে আসলে অন্ধকার হয়েছিল। বেশ কিছুটা দূরে কিছু ল্যাম্পপোস্টের আলো জ্বলছিল, সেই আলো রুমের মধ্যে আসছিল, তাতেই আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম। আমার কাছে একটা চার্জার লাইট ছিল, কিন্তু বেশ অনেকক্ষণ কারেন্ট না থাকার কারণে চার্জার লাইটটা প্রায় শেষের দিকে। কোনো মোমবাতি বা তেমন কোনো ব্যবস্থা না থাকায় আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও জ্বালিয়ে রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম সে তার বিছানায় বসেই হাঁটু ভাঁজ করে কান্না করতে শুরু করে দিল। এবার আমি কিছুটা ঘাবড়ে গেলাম। আমার কাছে মনে হলো এই মুহূর্তে আমার একটা সাহায্য দরকার। আমি রুম থেকে বের হয়ে সে বড় ভাইয়ের রুমের সামনে গেলাম এবং তাকে ডাকতে লাগলাম। বেশ অনেকক্ষণ তার দরজা ধাক্কানোর পরেও সে ঘুম থেকে উঠল না। এবার আমি আবারও রুমে ফিরে আসলাম। রুমে ফিরে এসে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। অনেক ভাই আমি দেখলাম সম্পূর্ণ উলঙ্গ একটা, আমি আবারও বলছি সম্পূর্ণ উলঙ্গ একটা অবয়ব ঠিক বিছানার উপরে হাঁটু গেড়ে বসে আছে। অবয়ব বলছি এই কারণে দূর থেকেও তাকে দেখতে তুষারের মতো লাগলেও কেন যেন আমার কাছে তাকে তুষার মনে হচ্ছিল না। এবার আমি বেশ ভয় পেয়ে যাই। আমি একটুকু ভালো করে অবজার্ভ করার পরে বুঝতে পারলাম তার মাথার দিকে ছোট ছোট দুটো শিংয়ের মতো বোঝা যাচ্ছে। আমি ততক্ষণে অনেক ভয় পেয়েছি। অনেক একটু বলে রাখা ভালো, আমাদের নিচের ফ্লোরে বেশ অনেকজন থাকতো। আমি ভাবছিলাম এক দৌড়ে নিচে চলে যাব, কিন্তু আমার কোনো শরীর কাজ করছিল না। মনে হচ্ছিল আমার পাটাকে ম্যাগনেটিং ফোর্স দিয়ে কেউ একটা ফ্লোরের সাথে আটকে রেখেছে। মানে আমি এই মুহূর্তে যা ঘটছে সেটা দেখতে বাধ্য, আমি চাইলেও কিছু করতে পারবো না। এতটুকু পর্যন্ত শেষ হলেই পারত অনেক ভাই, কিন্তু এতটুকুতেও শেষ হয়নি। তখনও সে অবয়বটা গুঙিয়ে কান্না করছিল এবং সে বারবার করে বলছিল আমাকে মেরে ফেললি কেন।
আমি স্পষ্ট না শুনলেও আমার কাছে বারবার মনে হচ্ছিল সে অবয়বটি কান্না করতে করতে বলছে, আমাকে মেরে ফেললি কেন? ততক্ষণে বোধহয় সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এতক্ষণ যাবৎ যে বড় ভাইকে আমি ডাকছিলাম তিনি তখন দরজা খুললেন এবং বেরিয়ে তিনি দেখলেন আমি দাঁড়িয়ে আছি আমার দরজার সামনে। আমার শুধু মনে আছে আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়েছি। এরপরে আমার আর কিছুই মনে নেই। একটা শক্ত বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল, আমি ফ্লোরে পড়ে গেলাম এবং আমি সেন্সলেস হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরল তার পরের দিন সকালবেলা। আমি দেখলাম আমি শুয়ে আছি আমার বিছানায় এবং আমার বন্ধু শুয়ে আছে তার বিছানায়। রুমের মধ্যে তখন আরো অনেকজন চলে এসেছে, বাড়িওয়ালা আন্টি থেকে শুরু করে এলাকার চায়ের দোকানের মামা থেকে শুরু করে এবং একজন মেডিকেলে পড়া ভাইয়া, তিনিও কিন্তু আমাদের রুমের ভেতরেই ছিলেন। আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে তারা সবাই আমার রুমের মধ্যে কি করছে। মনে হচ্ছিল ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, হয়তো একটা বাজে স্বপ্ন দেখেছি। কিন্তু একটু পরেই সমস্ত কথা মনে পড়ে গেল গতকালকে রাতে। তখন আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি তাকালাম আমার বন্ধুর বিছানার দিকে, দেখলাম সে শুয়ে আছে ঠিক তার বিছানায়। বাকিটুকু ঘটনা আমি শুনেছিলাম আসলে আমার বন্ধুর থেকেই। অনেক ভাই ঠিক আমার বন্ধু তুষার আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাকে শোনাচ্ছি। সেদিন রাত্রে ঠিক যখন 1টা কি 1:30 বাজে, সেই সময় হঠাৎ করে তুষার সম্পূর্ণ সুস্থ বোধ করছিল এবং সে বারবার বলছিল যে আমার বাড়িতে যাওয়া উচিত, কারণ তার পরের দিন আমাদের একটা সিটি পরীক্ষা ছিল। তাই সে বাড়িতে এসে ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারলেও একটু ঘুমিয়ে অন্তত সকালবেলা সিটি পরীক্ষাটা সে দিতে পারবে। সে যে বাসায় পড়াতো সে বাসার লোকের প্রাইভেট কার থাকার কারণে তারা রাজিও হলো, কিন্তু তারপরও বারবার সতর্ক করলো যে সে যেতে পারবে কিনা। সে আমার নাম্বার কয়েকবার ফোনও দিয়েছিল, কিন্তু আমি ফোন রিসিভ না করায় শেষমেশ সে রওনা দিয়ে দেয়। রাত ঠিক 2টার দিকে তাকে ঠিক গলির সামনে নামিয়ে দেয় ড্রাইভার। এরপরে তাকে বলে যে সে বাসায় দিয়ে আসবে কিনা, কিন্তু আমার বন্ধু তাকে না বলে। অনেক ভাই আমি আবারও বলি, ঠিক একই সময় যে সময়টাতে আমি দরজা খুলে আমার বন্ধুকে দেখেছিলাম ঠিক ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে। সে যখন গলির ভেতরে ঢোকে শুরু হয় সেই মুহূর্তে ঘটনা। সে শুনতে পায় মনে হচ্ছিল পাশ থেকে কেউ একটা সূরা পড়ছে। সে ভালো করে খেয়াল করার চেষ্টা করছিল যে এত রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে কে। অনেক ভাই আগেই বলেছি ঠিক আজিমপুর কবরস্থানের পাশের একটা ছোট গলি, তাই ভাবছিল বোধহয় এত রাতে কেউ একজন হয়তো বা কবরস্থানে কারো কবর জিয়ারত করছে। কিন্তু বড় বড় প্রাচীর থাকার কারণে ওপাশে কি হচ্ছে সেটা একদম দেখা যাচ্ছিল না। সে সামনের দিকে এগোতে থাকলো। হুট করে তার কাছে মনে হলো যে না, এটা কোনো আরবি ভাষা পড়া হচ্ছে না, মনে হচ্ছে উল্টো করে আরবি পড়া হচ্ছে। ঠিক একভাবে চালু করে দিলে যেভাবে পড়া হয় তার ঠিক উল্টো ভাবে, এবং প্রচন্ড অদ্ভুতভাবে পড়া হচ্ছিল। মনে হচ্ছিল কোনো বিড়াল তার তীক্ষ্ণ কণ্ঠে এমনটা করছে। এবার সে তার হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিল। হুট করে সে খেয়াল করলো তার সামনে একটা লম্ব অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। ঘটনাটা এখানেই শেষ হলে পারত। সে এবার বুঝতে পারছিল না সে সামনে যাবে নাকি সে আবার পেছনে চলে যাবে। সে ভেবেই যখন পেছনের দিকে তাকালো তখন সে যেটা দেখলো তার দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে দেখলো ঠিক লম্বালম্বি করে একটা কাফনের কাপড় পরানো লাশ শুয়ে রাখা গলির ঠিক শেষ মাথায়। আমি আবারও বলছি অনেক ভাই, একটা কাফনের কাপড় পরানো লম্বা মতো লাশ শুয়ে রাখা গলির ঠিক মাথায়। ঠিক কিছুক্ষণ আগে সে যেখান দিয়ে হেঁটে এসেছে সেখানে। সে এক নজরে অনেকটা ক্ষণ তাকিয়েছিল সেই লাশটার দিকে। এরপরে সে যখন সামনে ঘুরে তাকালো তার মনে হয়েছিল কোনো একটা বাতাস তার ওপর দিয়ে বয়ে গেছে। এরপরে তার আর কিছু মনে নেই অনেক ভাই। এরপরে তার যখন জ্ঞান ফিরে তখন সে
তার ঘরের মধ্যে, এবং সে আবিষ্কার করে যে তার ঘরের মধ্যে সে ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। মূলত আমাদের যেই ফ্যান, সিলিং ফ্যান, সে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে তারপরে সেখানে থেকে সে ঝোলার চেষ্টা করছিল, এবং সেই মুহূর্তে সেই বড় ভাই এসে আমাকে এবং তাকে উদ্ধার করে। বড় ভাই এটা দেখে সে চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে বাকিরা সবাই দৌড়ে আসে এবং তাকে সেই থেকে আটকে ফেলে, এবং পরবর্তীতে সেও সেন্সলেস হয়ে যায়। পরে আমাদের দুজনকেই খাটে শোয়ানো হয়, এবং পরবর্তীতে এলাকার হুজুর ডাকা হয়, এবং ঠিক সে উলঙ্গ থাকার কারণে তাকে পোশাক আশাক পরিয়ে ঠিকঠাক করা হয়। পরবর্তীতে হুজুর, ডাক্তার, কবিরাজ সবই আসে এবং আমাদেরকে দেখে চেক করে সবকিছু ঠিকঠাক বলে তারপর তারা চলে যায়, এবং আমাদের জ্ঞান ফিরে ঠিক সকালবেলা। অনেক ভাই, এরপরে আমরা ঠিক রায়েরবাগের একজন বড় হুজুরের সঙ্গে দেখা করি। তিনি বেশ কামেল একজন হুজুর। আমরা তার সঙ্গে দেখা করি এবং আমাদের দুজনের ঘটনা পুরোপুরি তাকে শেয়ার করি। পরবর্তীতে আমাদের সেই হুজুর বলেন যে আমার সে বন্ধুর উপরে কোনো একটা দুষ্ট জিন ভর করেছে এবং তার মাধ্যমে সে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। এবং পাশাপাশি এইটাও তিনি বলেন যে এখনো সেই দুষ্টজিনের ছাপ আমার বন্ধুর ওপরে রয়ে গেছে, কিছু আমল করতে হবে, তখনই আসলে সেই জিনিসটা তাকে ছেড়ে দেবে। এর পরবর্তীতে আমার বন্ধু সে সমস্ত আমলগুলো ভালো করে লিখে নেয় এবং তাকে একটা মাদুলি দেওয়া হয়, যেটা সে হাতে, বাম হাতে বেঁধে রাখতে বলে সব সময়ের মতো। অনেক ভাই, বলছিলাম যে আমার বন্ধুর একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতিটা কি সেটা বলছি। আমার বন্ধু পরবর্তীতে শর্ট টাইম মেমোরি লসের মতো সমস্যার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে এমন হতো যে হুট করে সে নিজের মতো করে বসে থাকতো, তাকে কেউ কোনো প্রশ্ন করলে সে কোনো উত্তর দিত না। মনে হতো সে কোনো ভাষা বোঝে না, সে কোনো ভাষা পারে না। তার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিকই আবার সব স্বাভাবিক হয়ে যেত। ওই মাঝের আধা ঘন্টা এবং 1 ঘন্টা সে কিছুই বলতো না, কিছুই করতো না, চুপচাপ নিজের মতো করে হাঁটু মুড়িতে বসে থাকতো। প্রথম আমরা মনে করতাম সে বোধহয় পজেসড, তার সাথে বোধহয় সেই মুহূর্তে কিছু একটা আসে। কিন্তু হুজুর নিশ্চিত করলেন যে তিনি পজেসড না, বরঞ্চ তার ব্রেইনে একটা ড্যামেজ হয়েছে, এবং তিনি বলেন একটা ভালো ডাক্তার দেখানোর জন্য। পরবর্তীতে ডাক্তারও সেটা নিশ্চিত করেন এবং বলেন তার ইন্টারনাল ব্রেইন হ্যামারেজ হয়েছিল এবং ছোটখাটো হওয়ার কারণে সে সেভ হয়েছে ঠিকই, কিন্তু সেটা তার মস্তিষ্কে একটা ছাপ ফেলে গেছে। বর্তমানে আমি আমার বন্ধু তুষারের কিছু বর্ণনা দিতে চাই। সে এখন বাড়িতে আছে। 2nd ইয়ারের পরে সে আর পড়াশোনা কন্টিনিউ করেনি। মূলত তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী, তাই সে তার বাবা মায়ের পক্ষে সম্ভব ছিল না এত টাকা পয়সা খরচ করে তাকে চিকিৎসা করাবে, তাই তারা তাকে নিয়ে যান এবং পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা করানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক ভাই এখনো তুষারের একই অবস্থা। আমি জানি না ঠিক কবে সে সুস্থ হতে পারবে, তবে এর পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যতটা বেশি অলৌকিক তার থেকে বেশি আমাদের বলা যায় মানসিক। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সেই মানসিক যুদ্ধ লড়ে যাচ্ছে। অনেক ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পরে শোনাবেন। আমার সাথে এর পরে আর কিছু ঘটেনি। মূলত পুরো ঘটনাটাই ঘটে আমার বন্ধু তুষারের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আজকে আমি যা শেয়ার করব এই ঘটনাটি আজ থেকে প্রায় 60 বছর আগের, অর্থাৎ সাল তখন 1976 সালের চৈত্র মাসের এক গুমোট রাতের। আমার নাম মোস্তফা কামাল। তখন আমি অবিভক্ত বাংলার এক জমিদার বংশের পুরনো কাচারি বাড়ির দলিল লেখক হিসেবে কাজ করতাম। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলের সেই কাচারি বাড়ির চারপাশ ছিল ধুধু ফসলের মাঠ আর পুরনো দিঘি। সেদিন ছিল চৈত্র মাসের সংক্রান্তির ঠিক আগের রাত। চারদিকের বাতাসটা ছিল একদম থমথমে, কোনো গাছের পাতাও যেন নড়ছিল না। আকাশটার রং ছিল অদ্ভুত, একদম তামাটে লালের মতো। গ্রামের লোক কথা মতে এমন তামাটে আকাশে রাত্রে নাকি প্রকৃতির চেনা নিয়মগুলো উল্টে যায়। রাত যখন আনুমানিক 2:30 কাচারি ঘরের ভেতর কেরোসিনের ম্যান্টল বাতিটা দপ দপ করে জ্বলছিল।
আমার ডান হাতের তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে আমি পুরনো এক দল দলিলের ওপর মোহর বসানোর কাজ করছিলাম। পুরো এলাকায় কোনো মানুষ বা পশু পাখির কোনো সারা শব্দও ছিল না, শুধু আমার কলমের নিবের খসখসে আওয়াজ ছাড়া। হুট করেই ঘরের ভেতরে বাতাসটা ভারী হতে শুরু করলো। কেমন যেন একটা অদ্ভুত গন্ধ, ঠিক যেন অনেকগুলো কাঁচা সুপারি একসাথে পচানো হলে যে কড়া তিতকুটে গন্ধ বের হয়, সেই গন্ধে আমার পুরো ঘরটা ভরে গেল। আমি বাতিটা একটু উঁচিয়ে ধরার জন্য টেবিল থেকে হাত বাড়ালাম, আর ঠিক তখনই আমার শরীরের সমস্ত শক্তি যেন 1 সেকেন্ডের মধ্যে কেউ শুষে নিয়ে গেল। আমি খেয়াল করলাম আমার হাতের লণ্ঠনের আলোটা আর হলুদ নেই। ঘরের দেয়াল, টেবিল আর আমার সামনে থাকা পুরনো খাতাগুলোর ওপর যে আলোটা পড়ছিল সেটার রং হুট করে বদলে একদম গাঢ় নীল হয়ে গেল। শুধু তাই নয়, ঘরের কোনায় রাখা পুরনো টিকটিকিটা কাছের ঘড়িটার দিকে চোখ যেতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঘড়ির ভেতরের পেন্ডুলামটা ডানে বামে দুলছিল ঠিকই, কিন্তু সেটার কোনো যান্ত্রিক শব্দ ছিল না। যেন পুরো ঘরটা একটা শব্দহীন গভীর কুয়ার মতো নিস্তব্ধ হয়ে গেল। আমি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম না, এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য দেখলাম ঠিক আমার সামনে রাখা ওই দলিলের সাদা কাগজটার ওপর। হালকা নীল আলোয় আমি স্পষ্ট দেখছিলাম কাগজের উপর আমার হাতের লেখা কালির অক্ষরগুলো নিজে নিজেই তরল হয়ে নড়াচড়া করতে শুরু করেছে। কালো কালিগুলো কাগজের বুক চেড়ে চোখের মতো কিলবিল করে ওপরের দিকে উঠে আসতে লাগলো। আমি আতঙ্কে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু আমি পারলাম না। আমার মনে হলো আমার শরীরের চামড়া আর মাংস কেউ একজন অদৃশ্য এক অদ্ভুত আঠা দিয়ে এই কাঠের চেয়ারটার সাথে শক্ত করে জোড়া লাগিয়ে দিয়েছে। কোনো ভূত বা ছায়া আমার পিছনে এসে দাঁড়ায়নি, এমনকি কোনো বরফ শীতল হাতের সামনের দেয়ালটা যায় আমার নিজের ছায়াটা পড়ছিল। সেটার আকৃতির নিজে নিজেই বদলাতে শুরু করলো। দেয়ালের সেই কালো ছায়াটার মাথাটা আস্তে আস্তে লম্বা হয়ে সিলিংয়ের দিকে উঠে গেল, এবং সেটার বুকের মাঝখানটা চিরে একটা বিশাল ফাঁকা গর্ত তৈরি হলো। ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিসফিস করেনি, বরং আমার নিজের বুকের ঠিক মাঝখান থেকে আমার হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা ভারী যান্ত্রিক পুরুষ কণ্ঠ গম গম করে প্রতিধ্বনি তুলতে লাগলো। সেই আওয়াজটা আমার নিজের কানের পর্দা ফাটিয়ে মগজে গিয়ে লাগছিল। সেই অদৃশ্য কণ্ঠস্বর বলছিল, মোস্তফা, দলিল লিখে আর কতদিন বাঁচবি? আজ থেকে ঠিক 60 বছর আগে এই চৈত্র সংক্রান্তির রাতেই এই কাচারি ঘরের মাটির নিচে একটা পুরনো তামার সিন্ধুকে পুঁতে রাখা হয়েছিল। সেই সিন্ধুকের চাবিটা তোর কলমের নিবের ভেতরেই লুকানো আছে। তুই এখান থেকে নড়তে পারবি না যতক্ষণ না তুই নিজের রক্ত দিয়ে এই দলিলের শেষ পাতায় সই করছিস। এমনটা শোনার পর আমার হাতের আঙ্গুলগুলো আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে টেবিলের ওপর রাখা ধারালো মোহর কাটা ছুরিটার দিকে এগিয়ে যেতে লাগলো। আমার মনে হচ্ছিল আমি কোনো একটা শক্তির পুতুল হয়ে গেছি। ছুরিটার তীক্ষ্ণ মাথাটা যখন আমার বাঁ হাতের তালুর ওপর গিয়ে ঠেকল, তখন ব্যথার কোনো অনুভূতি ছিল না,
শুধু একটা তীব্র অবশ ভাব আমার পুরো হাতটাকে অবশ করে দিচ্ছিল। আমি কোনো ধর্মীয় নাম মুখে উচ্চারণ করতে পারছিলাম না, কারণ আমার জিভটা তালুর সাথে একদম আঠার মতো লেগে গিয়েছিল। আমার চোখ দুটো দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। আমি জানতাম আর কয়েক সেকেন্ডের মধ্যে আমার নিজের হাতের ছুরিটাই আমার শরীরটাকে শেষ করে দেবে। ঠিক তখনই কাচারি বাড়ির পিছনের বড় দিঘিটার ভেতর থেকে একটা বিশাল মাছের খাই মারার বিকট শব্দ হলো ছলাৎ করে। সেই পানির শব্দের কম্পনটা মাটির ভেতর দিয়ে এসে আমার এই ঘরের মেঝেতে লাগলো, আর সঙ্গে সঙ্গেই 1 সেকেন্ডের অলৌকিক কম্পনে আমার চোখের সামনে সেই নীল আলোটা এক ঝটকায় কেটে গেল। দেয়ালের সেই দানবীয় ছায়াটা আবার আমার নিজের সাধারণ ছায়ায় পরিণত হলো। আমার জিভটা আলগা হলো। আমি একটা তীব্র চিৎকার দিয়ে চেয়ার থেকে মেঝেতে ছিটকে পড়লাম। তাকিয়ে দেখলাম টেবিলের উপর রাখা সেই দলিলের খাতাটা পুড়ে ছাই হয়ে গেছে, আর সেই ছাইয়ের উপর থেকে কাঁচা সুপারির পচা গন্ধটা তখন বাতাসে ভাসছিল। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ওভাবে লুঙ্গি আর খালি গায়ে কুয়াশাচ্ছন্ন মাঠের উপর দিয়ে দৌড়াতে শুরু করলাম, এবং সকাল হওয়া পর্যন্ত আমি গ্রামের এক চৌকিদারের গোয়াল ঘরে খড়ের গাদার ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁপছিলাম। পরদিন সকালে যখন গ্রামের মাতব্বরেরা কাচারি বাড়িতে এসে আমার খোঁজাখুঁজি শুরু করেন এবং আমি ওনাদের হারাতের ঘটনার কথা জানাই, তখন ওখানকার সবচেয়ে বয়োবৃদ্ধ লাঠিয়াল পাঁচু শেখ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যে তিনি কাচারি ঘরের সেই মাটির মেঝের দিকে তাকিয়ে বলেছিলেন, মোস্তফা বাবু, আপনি আজ বেঁচে ফিরছেন কেবল ওই দিঘির পানির পুণ্যে। আজ থেকে প্রায় ঠিক 60 বছর আগে, অর্থাৎ 1906 সালের এই চৈত্র সংখ্যাটি রাতে এই কাচারি বাড়ির পুরনো নায়েব দাদুকে একদল ডাকাত এসে এই ঘরেই বেঁধে রেখেছিল। তারা ওনার কাছে মাটির নিচের গুপ্তধনের সিন্ধুকের চাবি চেয়েছিলেন, কিন্তু নায়েব দাদু চাবি দেননি। তাই ডাকাতরা ওনার কলম কাটার ছুরিটা দিয়েই ওনার নিজের হাত কেটে সই নেওয়ার চেষ্টা করেছিল, এবং এই ঘরে ওনার মৃত্যু হয়। আজ ওনার সেই মৃত্যুর নির্মম রহস্যময় মৃত্যু ঠিক 60 বছর পূর্ণ হয়েছে। 80-র দশকের কথা। তখন মকবুল হোসেন কাঠমিস্ত্রির কাজ করেন এবং তিনি একটা দোকানে কাজ করতেন। সেখানে অ্যাকচুয়ালি বেশ ফার্নিচার তৈরি হতো এবং তারা আরো অনেক কিছু তৈরি করত। তো সেখানকার মালিকের সাথে মকবুল হোসেনের বনিবনা না হয়, তার আসলে একসময় সে রাগ করে চাকরিটা ছেড়ে দেয়, এবং চাকরিটা ছেড়ে দেওয়ার ফলে যা হয় তিনি কাজ হারান এবং বেশ অনেকদিন বেকার থাকেন। তো বেকার থাকা অবস্থায় তিনি চেষ্টা করেন অনেক জায়গায় কাজ নেওয়ার জন্য এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, কোথাও কাজ পেতেন না। তো দেখা যেত যে সেখানে মিস্ত্রি আছে এবং সেখানকার যারা আরো কারিগর আছে তারা চাইতো না তাদের একজন সাথে আরেকজন কাউন্টার পার্ট চলে আসুক যাকে দিয়ে কাজ হয়। তো এইভাবেই মকবুল হোসেন আসলে ওই সময় কাজ পেত না, এবং এর ফলে যেটা হয় তিনি বেকার হয়ে থাকেন এবং বেশ অনেকদিন অনেক কষ্টে সৃষ্টে দিন কাটাতে থাকেন। তো এরকম একটা সময় যখন মকবুল হোসেন বেশ কষ্ট করছেন এবং তার চাকরি নেই, এবং এরকম একটা সময় তাকে তার পরিচিত একজন একটা অফার দেন। অফারটা হচ্ছে, তিনি বলেন যে একটা কাজ আছে, কিন্তু সেই কাজটার জন্য তোমাকে ঢাকার বাইরে একটা জায়গায় যেতে হবে, এবং ঢাকার বাইরে একজন তিনি কিছু কাজ করাবেন, এবং সেই কাজটা অনেক কিছুই কাঠের সাথে সংশ্লিষ্ট, মূলত
তোমাকে বেশ মুন্সিয়ানা দেখিয়ে কাঠের একটা ঘর তৈরি করতে হবে এবং সেখানে আরো কিছু কাঠের কাজ করে দিতে হবে। তুমি ওখানে যাবে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এবং তুমি কাজ করবে এবং কাজ শেষ হলে তোমাকে একটা বেশ ভালো অ্যামাউন্টই দেওয়া হবে এবং তুমি একাই কাজ করবা। সেখানে কিন্তু তোমার সাথে কোনো তুমি একজন হেল্পার বা এরকম কিছু নিতে পারবা না। তো এরকম অফার যখন মকবুল পান, তিনি বেশ চিন্তা করেন যে আসলে একা একটা কাজ করা কি সম্ভব। তিনি বলেন যে কি পরিমাণ কাজ হতে পারে সেখানে। তো বলে যে কাজটা কিন্তু বেশ অনেকখানি কাজ, তোমাকে ঘর তৈরি করতে হবে এবং ঘরটা একা করতে হবে, তোমার সাথে কোনো হেল্পার থাকবে না যে তোমাকে হেল্প করবে কাজ করার জন্য। তো মকবুল অনেক চিন্তা ভাবনা করে লাস্টে চিন্তা করেন তিনি খুব কষ্টে দিনপাত করছেন। তিনি এমনকি তার পরিবারের কাছে চিঠি লেখার টাকাটা পর্যন্ত তিনি পেতেন না। পরিবার বলতে তার যে মা বাবা ছিল বাড়িতে, তাদের কাছে চিঠি লেখার মতো মানে যে টাকা, স্ট্যাম্পের টাকাও তিনি নিতে পারতেন না, এমন কষ্টে ছিলেন। অনেক কষ্টে সৃষ্টে তিনি খাওয়া দাওয়া করতেন, মানে এরকম একটা কষ্টের মধ্যে তার দিন কাটছিল। তো এরকম অবস্থায় তিনি রাজি হয়ে যান। তিনি বলেন যে আচ্ছা ওকে, আমি যাব। তো সেই লোক তাকে বলে যে ঠিকানা দিয়ে দেন এবং তিনি অন্য আরেকজনের কাছ থেকে কিছু ধার দেনা করে সেই জায়গায় রওনা দেন যেখানে যে তিনি কাজ করবেন। তো সেই জায়গাটা ঢাকার পাশেই, ঢাকা থেকে বেশি দূরে না, ঢাকার পাশেরই কোন একটা জেলা, সেখানকার নাম আমি নাইবা বললাম। তো সেই জেলায় মকবুল হোসেন চলে যান এবং চলে যাওয়ার পর তিনি যখন সেখানে পৌঁছেন তখন বেশ বেলা গড়িয়ে গেছে এবং বেলা গড়িয়ে গিয়ে দুপুরের পর হয়ে গেছে, তখন মানে প্রায় বিকেল। তো এরকম সময় সে বেশ ক্লান্ত অবস্থায়, আসলে তার আসলে শরীর চলছিল না। তো সে অনেক কষ্টে হেঁটে হেঁটে সেখানে সেই বাজারের একটা প্রান্তে যান এবং সেখানে গিয়ে দেখেন যে একটা দোকান আছে, চায়ের দোকান। তো তিনি চায়ের দোকানে বসেন। বসে তিনি জিজ্ঞেস করেন যে আমি অমুক জায়গায় কাজ নিয়ে এসেছি, অমুক একটা জায়গায়, আপনি কি বলতে পারেন যে জায়গাটা কত দূর বা এখান থেকে কতটুকু দূর হবে বা কে থাকেন বা ওই জায়গা সম্পর্কে তিনি জানতে চান। তো চায়ের দোকানদার তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকেন এবং ফ্যাল করে তাকিয়ে থেকে বলেন যে ওখানে কিসের কাজ, মানে ওখানকার লোকাল ভাষা জিজ্ঞেস করে ওখানে কিসের কাজ। তো বলে যে না, ওইখানে আমাকে কিছু কাজ দিচ্ছে, তবে ওনাকে যে কাজ দিয়েছিল মকবুলকে, তাকে বলেছিল যে আপনি কিন্তু আপনার কাজের ব্যাপারে মানুষের সাথে খুব একটা আলাপ করতে পারবেন না, এটা কিন্তু আগে বলে দিয়েছিল। তো মকবুল বলে আছে কিছু কাজ, ওখানে কিছু কাজের জন্য আমাকে ডাকছে। তো সেই লোক কিছুক্ষণ তার দিকে তাকায় থাকে, বেশ অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে ইটস লাইক মানে জিনিসটা হচ্ছে যে মকবুলের কথাবার্তাগুলো সে খুব ইজি ভাবে নেয় নাই, বা এমন একটা ব্যাপার যে মকবুল কোনো মানে বাজে কথা বলে ফেলছে তাকে, এইভাবে অর্থপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং মকবুলের কাছে জিনিসটা বেশ অস্বস্তিকর এবং বিব্রতকর মনে হয়। তো মকবুল তাকে বলেন যে কি ভাই, আপনি কি বলতে পারবেন না যে কত দূর বাকি? তো সে বলে যে আপনি যেহেতু কাজ নিয়ে আসছেন আপনি তো জানেনই কত দূর হবে। বলে যে না, আমি আসলে জানি না, আমি এখানে এর আগে আসি নাই কখনো। তো তখন ওই লোকটা বলে দেয় তাকে যে আপনি দিক দিয়ে সোজা যান, যে এরকম ভাবে ওই জায়গায় পৌঁছে যাবেন এবং হয়তো সন্ধ্যার পরে পৌঁছে যাবেন, কিন্তু ওই জায়গায় কিন্তু মানুষ যাওয়া আসা করে না খুব একটা। তাকে এটাও বলে দেয় আপনি নতুন আসছেন কাজ করতে, কি কাজ করবেন আমি জানি না, কিন্তু ওই জায়গায় কিন্তু মানুষ যাওয়া আসা করে না। তো এটা শোনার পর মকবুল জিজ্ঞেস করে কেন? তখন বলে এমনিই যাওয়া আসা করে না, আপনি আসছেন আপনিই জান, বুঝেন কেন যাওয়া আসা করে না। তো এরকম কথা বলার পর মকবুলের কাছে একটু অস্বস্তি লাগে, কিন্তু মকবুল তার সেই চায়ের দোকানে চা খেয়ে সে আস্তে ধীরে রওনা দেয় এবং চলতে চলতে সেই লোকটার মানে বর্ণনা অনুযায়ী সে ওই জায়গায় একসময় পৌঁছায় এবং সে যখন পৌঁছায় যে দেখে যে সে যেখানে কাজ করবে সেটা আসলে একটা বড় বাড়ি, মানে বিশাল একটা বাড়ি এবং বাড়িটার চারিপাশে আপনার দেওয়া বাউন্ডারি ওয়াল করা এবং বাড়ির সামনে একটা গেট লাগানো, মানে একটা দরজা লাগানো আছে, বেশ বড় লোহার দরজা এবং সেই লোহার দরজার পাশ দিয়ে মানে সেই বিশাল দেয়াল করে ঢাকা চারিপাশে। এবং মকবুলের কাছে একটু অস্বস্তি লাগে, মনে হয় যে ভিতরে কি, মানে সে এখান থেকে বাইরের থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে ভেতরে অনেক গাছ আছে, মানে সারি সারি গাছ, এবং বোঝা যাচ্ছে যে খুব কাছেই যে ঘর বাড়ি না, ঘর বাড়ি আরো ভেতরে। তো মকবুল অনেকক্ষণ তাকিয়ে থাকে, পরে চিন্তা করে যে আমি এখানে কিভাবে ঢুকবো। তো সে দরজার কাছে যেয়ে সে নক করে, জোরে জোরে নক করে। তো অনেকক্ষণ দরজা পিটানোর পরে সে দেখে যে মানুষের শব্দ পায়, মানে
কেউ একজন আসছে, এবং মানে যে আসছে বুঝতে পারে যে কেউ পায়ের শব্দ আসছে, এবং এসে একটা মানুষ সেই দরজাটা খুলে, মানে সেখানে একটা পকেট গেট ছিল লোহার গেটের সাথে, পকেট গেটটা খুলে তার দিকে তাকায়। তো সে দেখে যে একজন লোক, এবং লোকটা মধ্যবয়সী হবে, এবং সে তার দিকে তাকিয়ে আছে, বলতেছে কি চাই। তো সে বলতেছে যে আমাকে এখানে কাজ দিয়ে রাখছে, আমি কাঠি মিস্ত্রি, আমার নাম মকবুল। তো এই কথা শোনার পর লোকটা তাকে বলে যে ঠিক আছে, আসেন ভিতরে আসেন, আপনার কথা বলা আছে। তো মকবুল চলে আসে, এবং মকবুলের সাথে তার একটা ছোট বক্স ছিল, যেটার মধ্যে টুল বক্স, যেটার মধ্যে জিনিসপত্র আছে। তো লোকটা তাকে জিজ্ঞেস করে এটার মধ্যে কি। সে বলে যে আমার জিনিসপত্র আছে। বলে কি জিনিসপত্র আছে, খুলেন। লোকটা দেখতে চায়। তো মকবুলের কাছে ব্যাপারটা বেশ অস্বস্তিকর লাগে, কিন্তু কারণ 80-র দশকে কিন্তু এখনকার মতো এত কড়াকড়ি ছিল না, এত বেশি ক্রাইমগুলো এত এরকম ছিল না, যে সেই সময় মানুষ কাউকে কিছু চেক করতে চাইতো না এরকম আর কি সহজে। মানে ব্যাপারটা কোনো কারণেই একজন কাঠমিস্ত্রি আসতেছে, তার হাতে একটা বক্স, এবং এটা সাসপিশিয়াস, এরকম কিছু ছিল না সেই সময়। তো তাই মকবুলের কাছে একটু খারাপ লাগে যে তাকে এইভাবে বলে যে কি আছে দেখার জন্য। তো মকবুল বক্সটা দেয়, এবং সেই লোক তার বক্সটাকে খুলে দেখে, কেটে 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 দেখে, এবং তাকে বলে যে তোমার কাছে আপনার কাছে যা যা আছে এই সবগুলার কিন্তু আবার ঠিক এইভাবেই আপনি ফেরত নিয়ে যাবেন, এখানে কিছু রেখে যাবেন না, এবং চলেন বলে তাকে নিয়ে চলে। তো তার কাছে এটা কোনো সেন্স মেক করে না যে আমি যা যা নিয়ে আসছি সব এখানে রেখে যাব, মানে এটা কেমন কথা, এটার তো আসলে মানে কোনো মিনিং নাই, আমার জিনিস আমি নিয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এটা ভেবে মকবুল হেঁটে যায়, এবং মকবুল মানে জিনিসটা, এই জায়গাটার মানে লোকটা বা লোকটার এখানকার আচরণ বা কোনো কিছুই তার কাছে ভালো লাগতেছে না। তো মকবুল হেঁটে হেঁটে ঢোকে সেখানে, এবং লোকটাকে ফলো করে যায়। তো সে বেশ অবাক হয়, কারণ সে যে জায়গাটায় আসছে এই জায়গাটা কিন্তু বেশ বড়, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গার মধ্যে এটার ব্যাস হয়তো কয়েক একর জায়গা নিয়ে, এবং এইখানে মানে অন্য কোনো এস্টাবলিশমেন্ট সেরকম দেখছে না, দেখতেছে গাছ আর গাছ, বড় বড় শাল গাছ। মকবুল দেখতেছে বড় বড় শাল গাছ, এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এবং লোকটা হেঁটে যাচ্ছে, মকবুল তাকে ফলো করে যাচ্ছে, এবং তখন বিকেল গড়িয়ে গেছে। তখন আর মানে বিকেল নাই, বিকাল গড়িয়ে গেছে, এবং সূর্য ডুবে যাচ্ছে, আলো কমে গেছে, গাছের ফাঁক দিয়ে বেশ কম আলো আসছে, এবং অন্ধকার হয়ে আসতেছে। তো মকবুলের কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করে। তো মকবুল ওই লোকটাকে জিজ্ঞেস করে যে ভাই আর কত দূর, আপনার মানে কোথায়, আমি তো কোনো ঘর বাড়ি দেখতেছি না, আপনি আমাকে হাঁটায় নিয়ে যেতেছেন বাউন্ডারি দেওয়ালের ভিতরে, এবং এখানে শুধু আমি দেখতেছি গাছগাছালি, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তো লোকটা তাকে বলে যে তুমি কি, মানে একবারে তুমিতে নেমে আসে, বলে যে তুমি কি কাজ করতে আসছো এখানে, তোমার কাজের জায়গায় নিয়ে যেতেছি, তুমি চুপচাপ আমাকে ফলো করে চলো, কথা কম বলো। তো মকবুল একটু অস্বস্তি ফিল করে যে এই লোক মানে ফটফট করে, মানে সে কড়াভাবে কথা বললো, এবং তাকে তুমিতে নেমে আসলো মুহূর্তের মধ্যে। তো মকবুল আর কিছু বলে না, সে যেতে থাকে, তার তো আসলে কাজের দরকার। তো যখন যেতে থাকে, তো হেঁটে যেতে যেতে সামনে অনেক দূর চলে যায়, এবং তারা দেখে যে অন্ধকার হয়ে যাচ্ছে। মকবুলের কাছে সবচেয়ে কনসার্ন হয় যে সে যে হাঁটতেছে সেই জায়গাটা বেশ কাইন্ড অফ লাইক একটা ফরেস্টের মতো জায়গা হয়ে গেছে, যে গাছগাছালি চারিপাশে, মাঝখান দিয়ে শুধু হাঁটার রাস্তা আছে, এবং সূর্যের আলো নিভে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এবং তার কাছে অস্বস্তি লাগে অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এক সময় তারা একটা জায়গায় দিয়ে পড়ে। মকবুল দূর থেকে দেখতে পায় যে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে যে সামনে একটা বিল্ডিং, এবং পাকা বিল্ডিং, পাকা দালান সেখানে। তো সেই লোকটা মকবুলরে নিয়ে হেঁটে সেই পাকা দালানের সামনে চলে আসে, এবং এসে দাঁড়ায়। মকবুলরে বলে তুমি এখানে দাঁড়াও, আমাদের সাহেব আসবে, সাহেব এসে কথা বলবে তোমার সাথে, এবং তারপর তুমি আর তোমাকে কাজের জায়গা দেখাই দিব, সবকিছু দেখাই দিব, তখন তুমি কাজ করতে পারবা। বলে লোকটা হেঁটে সে পাকা দালানের ভিতরে হেঁটে চলে গেল। তো মকবুল দেখলো যে অন্ধকারের মধ্যে লোকটা হেঁটে চলে গেছে, পাকা দালানের ভিতরেও সে কোনো বাতি দেখতেছে না। এখন বেশ রাত তো হয়ে যাচ্ছে, প্রায় অন্ধকার পুরা হয়ে আসছে। তো মকবুল তার আবার নামাজ পড়ার দরকার। মকবুল কিন্তু নামাজি একজন মানুষ ছিল। তো মকবুল চিন্তা করে যে আমি নামাজ পড়বো কেমনে, কি মানে তার মনের মধ্যে তখন চিন্তা আসে যে এখন তো যেহেতু বেলা পড়ে গেল, মাগরিব হয়ে গেল, আমার তো নামাজ তো পড়তে হবে, আর আমি এখানে এভাবে কি করব। এরকম যখন চিন্তা করতেছে তখন সে উপরে দেখে যে সেই বিল্ডিংটার ভিতরে
আলো জ্বলতেছে, আলো জ্বালানো হয়েছে এবং আলোটা হচ্ছে একটু কেমন যেন মানে একভাবে স্থির না, আলোটা মনে হচ্ছে যে লাইক মানে কমে বাড়ে যেরকম সেরকম। সো মকবুল এবং বেশ উজ্জ্বল আলো, মানে মকবুলের কাছে মনে হলো যে এইটা একটা আলো, মোস্ট প্রবাবলি এটা কোনো হ্যাজাকের আলো, এটা কোনো এমনি বাতির আলো না। মানে সে একটু বুঝতে পারছে, কারণ মকবুল জীবনে অনেক হ্যাজাক বাতি দেখেছে এবং সে অনেক জায়গায় সে যে দেখছে যে হ্যাজাক বাতি কিভাবে জ্বলে। তো হ্যাজাক বাতির যে আলো জ্বলে সেটার সাথে সে পরিচিত, যে কিরকম ভাবে হ্যাজাক বাতির আলো জ্বলে। তো মকবুল বুঝতে পারে যে উপরে হ্যাজাক বাতির আলো জ্বলছে, তার মানে এই বিল্ডিংটাতে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই। এবং স্বভাবতই সে এটা আগেও ভাবছে যে বিল্ডিংটাতে ইলেকট্রিসিটি নাই, কারণ এতটা ভিতরে এসে ইলেকট্রিসিটির লাইন আসার কথাও না, কারণ এত দূর সে আসছে এবং সেখানে এত গাছগাছালির মধ্যে দিয়ে আসছে, এখানে ইলেকট্রিসিটির লাইন আসার কথাও না। এবং সে ভাবতেছিল যে এই জায়গায় এই যে জঙ্গলের ভিতরে কে বাড়ি করলো, এরকম চিন্তা ভাবনা তার মাথায় এমনিও আসতেছিল। তো যেটা হয়, সে এরকম চিন্তা করতে করতে বাসার ভেতর দিকে তাকাতে থাকে এবং বাসার ভেতর দিকে তাকাতে তাকাতে সে খেয়াল করে যে সেই যে উজ্জ্বল আলোটা, মানে যেটা নাকি মানে জ্বলছে ভেতরে হ্যাজাক লাইট বা সামথিং, সেটা সামনের দিকে আসছে, মানে আলোটা বাসার একদম ভেতর থেকে একটু সামনের দিকে চলে আসছে। এবং সে এসে দেখে যে বা সেই আলোটা এসে ঠিক বাসার ভেতর থেকে বেরোলো, সামনে একটা বারান্দার মতো ছিল, করিডোরের মতো, সেখানে এসে থামলো এবং তারপরে বুঝতে পারলো সেখানে দুটো মানুষ হেঁটে যাচ্ছে এবং ছায়ার মতো, এবং সেই ছায়াটা সে দেখতে পাচ্ছে, দুটো মানুষের ছায়া বুঝতে পারছে, এবং ছায়াগুলো বেশ লম্বা হয়ে পড়ছে। যে সেই যে বাতিটা যেখানে রাখা, সেই বাতির আলোর থেকে মানে যে মানুষের ছায়া পড়ছে প্রতিফলনে, সেটা সে দেখতে পাচ্ছে, দুইটা ছায়া হেঁটে আসছে। এবং একসময় সে দেখলো যে একটা সিঁড়ি ঘর ছিল, সিঁড়ি দিয়ে ঢুকে সে সিঁড়ি ছায়া দুটো আসছে নিচের দিকে, কারণ পেছনে যে আসছে তার হাতে কোনো একটা হ্যাজাক বাতি আছে এবং সেই হ্যাজাক বাতির আলো এসে পড়ছে সিঁড়ির গোড়ায়। তো আরেকটা হ্যাজাক বাতি নিয়ে মানে কোনো মানুষ নামছে নিচের দিকে এবং সেটার আলো পড়ছে নিচে। তো কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকতেই মকবুল সেই আলোর মালিকের দেখা পেল। আলোটা কার হাতে ছিল, যে ক্যারি করছিল তাকে দেখতে পেল, যে আলো ক্যারি করে সামনে আসছে যে মানুষটা, সেটা হচ্ছে যে তাকে যে এখানে নিয়ে এসেছিল সেই মানুষটা আগে আগে আসছে এবং তার পেছনে একজন মানুষ দূর থেকে সে দেখতে পাচ্ছে, মানে বেশ কাছাকাছি চলে আসছে, যে বেশ লম্বা চড়া একজন মানুষ এবং তার গায়ে সুন্দর একটা চাদর পরা এবং চাদরের নিচে বোঝা যাচ্ছে সে পাঞ্জাবি পরা এবং পাঞ্জাবির হাতা দেখা যাচ্ছে। এবং মানুষটার চেহারার মধ্যে একটা গ্লেজ আছে, মানে সে বেশ উজ্জ্বল একটা চেহারা এবং তার চুলগুলো কাঁচা পাকা পেছন দিকে করে আছড়ানো, এবং সে চলে আসছে তার পেছনে পেছনে, সেই যে হ্যাজাক ক্যারি করছে তার পেছনে। এবং বোঝা যাচ্ছে সে বেশ একজন খুব স্ট্রং পার্সোনালিটির মানুষ, তার চেহারা দেখে সেটা বোঝা যাচ্ছে। তো মানুষটা আসছে পেছনে পেছনে এবং সামনে সেই হ্যাজাকালা ব্যক্তি, এবং ঠিক মকবুলের কাছাকাছি এসে সেই হ্যাজাকালা লোকটা দাঁড়ালো এবং মকবুলের থেকে একটু দূরে, এবং তার পেছনে সেই লোকটা। তো মকবুল ওই লোকটাকে দেখে সালাম দিল ফার্স্টে, এবং লোকটা দেখা গেল তার সালামের কোনো উত্তর দিল না, বরং তার দিকে কটমট করে তাকাচ্ছে, মানে তার চোখের দৃষ্টি দিয়ে মকবুলকে সে মাপতেছে পুরা। মকবুলের কাছে বেশ অস্বস্তি লাগলো। প্রথমত কারণ হচ্ছে যে সে কাউকে সালাম দিলে যে উত্তর না দেয়, মকবুলের কাছে এটা খুব ডিসরেসপেক্টফুল মনে হতে পারে সে একজন কাঠমিস্ত্রি, কিন্তু তাকে কেউ ডিসরেসপেক্ট করলে তার কাছে খারাপ লাগতো। স্পেশালি কাউকে যদি সালাম দেওয়ার পর সে উত্তর না দেয়, এটা কিন্তু আসলে নিজের কাছেও খুব খারাপ লাগে। তো মকবুলের কাছে সেরকমই লাগতো। তো মকবুল বেশ অপমানিত ফিল করলো সালামের উত্তর না দেওয়া, তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো, কারণ সে কিছুটা ভয় পেয়ে গেল, কারণ আসলে এত দূরে এসছে সে বেশ দূরে একটা এলাকায় তার বাসা থেকে, এবং তার বাসা বলতে সে যেখানে সে থাকতো ঢাকাতে, এবং তার কাছে সেরকম টাকা পয়সাও নেই, সে প্রায় টাকা পয়সা যা ধার করে আনছিল সবই শেষ, এবং এত দূরে এসে সে বেশ ক্ষুধার্ত, এবং সে ক্ষুধার্ত অবস্থায় আছে, তার পকেটে নাই, মানে টাকা পয়সাও নাই পকেটে, এবং খুব খারাপ অবস্থায় আসলে মকবুল। এবং সেই অবস্থায় এরকম একটা মানে সিচুয়েশনে সে পড়ে বেশ অস্বস্তি ফিল করা শুরু করলো, এবং সে চুপ করে থাকলো। তখন তো দেখলো যে লোকটা তাকে অনেকক্ষণ অবজার্ভ করলো চোখ দিয়ে, এবং একটা সময় তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, এবং বেশ গম্ভীর ভাবে, বেশ গম্ভীর একটা কণ্ঠস্বর, জলদ গম্ভীর একটা কণ্ঠস্বর তাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি। এবং এই নাম জিজ্ঞেস করাতে মকবুল একটু স্বস্তি ফিল করলো যে অ্যাটলিস্ট তার সাথে লোকটা কথা বলছে, এবং যার জন্য সে কাজ করবে সে বুঝতে পারলো এটাই সেই ব্যক্তি। এবং তখন মকবুল বলল যে আমার নাম হচ্ছে মকবুল হোসেন। তো লোকটা তখন তাকে বলল যে তোমাকে যে পাঠাইছে সে কি তোমাকে বলছে যে তোমার কাজ কি এখানে?
তো সে বলল, জি, আমাকে বলছে যে আপনি একটা বাসা বা ঘর বা কিছু তৈরি করবেন এবং এটা আপনার নিজের জায়গা এবং আমাকে করতে হবে। তো সেই লোকটা বলছে, তোমার অভিজ্ঞতা কতটুকু? বলছে যে স্যার আমি কাজ করছি অনেক জায়গায়। লোকটা বলে, তুমি আসো। বলে তিনি হাঁটা ধরলেন এবং তার সাথে মানে তিনি হাঁটা ধরার সাথে সাথেই তার সাথে যে বাতি নিয়ে যে লোকটা ছিল সে তাড়াতাড়ি চলে গেল সামনে এবং তারা হাঁটলো। হেঁটে দেখছে যে ওই বাতিয়ালা আগে হাঁটছে, পেছনে সে লম্বা মানুষটা, এবং মকবুল আস্তে আস্তে পেছনে হাঁটা ধরলো। তো হেঁটে তারা দেখা গেল নিচতলা একটা ঘরে যেয়ে বসলো। ঘরটা বেশ বড় একটা ঘর, একটা হলরুমের মতো কাইন্ড অফ। এবং এটা দেখে মকবুল বুঝলো যে এটা একটা বৈঠকখানা, এবং বৈঠকখানা বেশ পুরনো। এবং তখন তার ধারণা হলো যে এই বাড়িটা সম্ভবত অনেক আগে তৈরি এবং এটা সম্ভবত কোনো জমিদার বাড়ি ছিল, বিকজ সেই বাড়িতে জানালাগুলো, যেহেতু মকবুল নিজে কাঠমিস্ত্রি, সে বুঝতে পারলো যে কাঠগুলো তৈরি করা হয়েছে এমন ভাবে যে কাঠের ভেতরে, প্রত্যেকটা কাঠের ভেতরে ফাঁক আছে, মানে ইটস লাইক ভেন্টিলেটর টাইপের, মানে বাতাস খেলা করে, বাট কেউ দেখতে পাবে না, তাকালে দেখতে পাবে না, কিন্তু বাতাস খেলা করে। এভাবে তৈরি করা কাঠের জানলাগুলো, এবং তার যেখানে জানলাগুলো সেট করা, জানলার উপরে অনেক সুন্দর করে কাজ করা, লাইক টেরাকোটার কাচের মতো কাজ করা, মানে টেরাকোটার কাজ যেভাবে থাকে সেভাবে কাজ করা। তো মকবুল দেখলো বেশ সুন্দর জানালা এবং বেশ বড়, বাট মানে রুমটা বেশ বড় এবং রুমটার সৌন্দর্যটাও খুব সুন্দর, এমন ভাবে করেছে। দেখলো যে সিলিং এর চারপাশেও কাজ করা, বেশ সুন্দর একটা রুম, কিন্তু বেশ পুরনো হয়ে গেছে রুমটা, মানে বুঝতে পারলো যে রং এবং সবকিছু মিলায়। তো বেশ পুরনো একটা টেবিলের সামনে লোকটা যে বসলো, বসে মকবুলকে ইশারা করলো ওখানে দাঁড়াতে। তো মকবুল দাঁড়ালো, সে তো আসলে বুঝতে পারছে যে এখানে তো আসলে বসার কোনো ব্যবস্থা তার নাই। তো মকবুল সেখানে দাঁড়ায় থাকলো। লোকটা এখানে বসার পরে জিজ্ঞেস করলো, এখন বলো যে তোমার কাজের অভিজ্ঞতা কি? তো মকবুল বলল যে স্যার আমি কাজ করছি আগে, আমি ওই যে আপনার বিভিন্ন ফার্নিচার তৈরি করতাম, বিভিন্ন মানে জিনিস তৈরি করতাম, তা আমার হাতের কাজ বেশ ভালোই। তো লোকটা বললো যে কিরকম ভালো? তো বললো যে আমি কাজ করছি স্যার, আমার এই যে আমার যে যন্ত্রপাতি সেগুলো নিয়ে আসছি, সেগুলো আমি জিনিসপত্র তৈরি করছি আগে এবং আমি পারি। তো লোকটা বলে, নকশা করতে পারো? বলে, জি আমি নকশা করতে পারি। বলে, মানে খুব ভালো ভালো কাঠের উপর নকশা করতে পারো? সব রকমের কাঠের উপরে পারো, কারণ অনেক কাঠমিস্ত্রি আছে বিভিন্ন কাঠের মধ্যে নকশা করতে চায় না, কষ্ট হয় দেখে। তো বলে যে না স্যার আমি পারবো, আপনি যেরকম কাঠ দিলে। তো বলে যে ঠিক আছে, তোমার কাজ সম্বন্ধে শোনো। কাজ হচ্ছে যে আমার একটা ঘর বানাইতে হবে এবং ঘরটা খুব বেশি বড় হবে না, ঘরটার বেশি হলে হবে 10 ফিট বা 8 ফিট, এরকম একটা ঘর হবে, উচ্চতা হবে হয়তো 8 ফিট বা 9 ফিট, এবং এরকম একটা ঘর হবে পুরো সম্পূর্ণ কাঠের তৈরি, এবং সেই ঘরের ওপরে ছাদটাও হবে কাঠের। এবং আমি এটার জন্য সুগন্ধি কাঠ নিয়ে আসছি, অনেক দামি কাঠ, সেগুলো এনে রাখছি, এবং এই কাঠ দিয়ে সাধারণত এই ধরনের কাজ মানুষ করে না, বাট এটা আমি তৈরি করব। এবং এই ঘরটার মধ্যে সম্পূর্ণ কাজ তোমার একা করতে হবে, এখানে তোমার সাথে কোনো হেল্পার থাকবে না, কেউ থাকবে না, তুমি একা একা করবা কাজটা। এবং এই কাজটা করার পরে তুমি সেখানে টোটাল জিনিসটা তৈরি করবা, সেখানে নকশার কাজ আছে, নকশার কাজও তুমি করবা, সবকিছু তুমি এখানে তৈরি করবা, এবং তৈরি করার পরে তুমি এগুলা রাখবা, এবং আমি এগুলো দেখবো, দেখার পরে তোমাকে, তুমি যদি ভালো মতো করতে পারো সেটার জন্য তোমাকে আমি পুরস্কৃত করব, তোমাকে আমি ভালো কিছু উপহার দিব, কিন্তু তুমি কোনো হেল্পার নিতে পারবা না, এবং আমার এই ঘর তৈরি করার পর এই ঘর সম্পর্কিত কোনো কথা কাউকে বলতে পারবা না যে তুমি এখানে একটা ঘর তৈরি করছো, এরকম। তো মকবুলের কাছে একটু অস্বস্তি লাগে যে এই কি এমন ঘর যে এই ঘর তৈরি করব এবং এই ঘরের কথা কাউকে বলা যাবে না, জীবনে তো কত ফার্নিচার বানাইলাম, কত কিছু বানাইলাম, বাট এই কথাগুলো শোনার পর মকবুলের কাছে একটু অস্বস্তি লাগে, বাট সে কোনো কথা না বলে, জি স্যার কোনো অসুবিধা নেই। তো লোকটা বলে, ঠিক আছে, আজকে রাতে তো তোমার আর আমি দেখাতে পারতেছি না, তুমি এখানে থাকবা, এই নিচতলাতেই তোমাকে একটা ঘরে থাকতে দিব আমরা, এবং চুপচাপ থাকবা এখানে, আর রাতে খাওয়া দাওয়া যদি না করে থাকো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে তোমাকে এই আমাদের লোক, তুমি খাওয়া দাওয়া করবা, কালকে সকালে তোমাকে আমি নিয়ে যাবো ওইখানে। তো মকবুল শুনে বলে, ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই। লোকটা কোনো কথা না বলে উঠে যায়, আর ওই লোকটাকে মানে ইশারা দিয়ে দেয় যে মকবুলের থাকার ব্যবস্থা করার জন্য হয়তো। তো ওই লোকটা মকবুলকে বলে দাঁড়াইতে বলে, ইশারা করে সে চলে যায়। তো মকবুল আবার সেই অগত্যা, সে অন্ধকারে, কারণ সেখানে কোনো আলো তাকে দিয়ে যায়নি, তো অন্ধকারের মধ্যে মকবুলকে দাঁড়া করা রেখে যায় সেই যে তাদের যে মিটিং এর জায়গাটা বা যে হল ঘরের মতো ছিল যেখানে মকবুলের সাথে কথা বলে, তার বাইরের জায়গাটায় মকবুল দাঁড়ায় আছে এবং অন্ধকার, এবং সে দেখতেছে হালকা চাঁদের আলো পড়ছে বারান্দার মধ্যে, বেশ পুরানো একটা
বাড়ি সে বুঝতে পারে যে বাড়িটা বেশ পুরনো এবং হল ঘরের মধ্যেও সেখানকার যে হাঁটার রাস্তাটা করিডোর উপরে চাদর আলো পড়ছে এবং কেমন ভৌতিক লাগতেছে এবং কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে প্রাণহীন একটা বাড়ি। এবং ওই সিঁড়িতে উঠে গেছে উপরে তারা, ওই লোকগুলা। তো মকবুল অনেকক্ষণ দাঁড়ায় থাকে, সে চিন্তা করে যে সে কি করবে, কোথায় আসলো, অনেক কিছু ভাবতেছে। যে একবার সে দুঃখ করে যে আসলে টাকার জন্য এমন জায়গায় আসলাম, আজকে এইভাবে ঠেকে গেলাম, যে মানে শহর থেকে দূরে, আলো নাই, বাতাস নাই, মানে আলো নাই, কিচ্ছু নাই, সভ্যতা নাই, এমন একটা জায়গায় আসছি এবং কেমন একটা ভুতুড়ে পরিবেশ। তো চিন্তা করতে থাকে, তখন দেখে আবার আলো নিয়ে লোকটা আসছে। তো লোকটা এসে মকবুলকে নিয়ে যায়, বলে আসেন, বলে আবার সে কিন্তু তুমির থেকে আপনি তো চলে গেছে, বলে আসেন বলে তাকে নিয়ে যায়। মকবুল বুঝলো যে তার হয়তো অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে সেখানে, কারণ হয়তো সে এখন একটা ভালো কিছু করবে, কাজ করবে, তাকে হয়তো সেই মালিক ভালো একটা অবস্থান দিচ্ছে। যাই হোক, তাকে আসেন বলে নিয়ে যেয়ে সেই করিডোরের শেষ মাথায় একটা কামরা সেটা খুলে দেয়। খুলে সেখানে দেখে যে রুমের ভেতরে সে আলো নিয়ে ঢোকে। মকবুল দেখে যে বেশ স্যাঁতস্যাঁতা একটা ঘর, বা বেশ স্যাঁতস্যাঁতা একটা ঘর, এবং সেখানে কিছুই নাই, ফার্নিচার তেমন কিছুই নাই। এবং লোকটা বলে যে আমি একটু পরে আপনাকে এখানে বিছনা এনে দিব, আপনি এখানে রাত্রে থাকবেন, আর আপনার খাওয়ারও ব্যবস্থা করে দিতেছি আমি। তো মকবুল বলে ঠিক আছে। তো ওই আর কোনো কথা বলে না, লোকটা চলে যায়। লোকটা তাকে মকবুলকে একা রেখে যায় এবং ওই সময় সে মকবুলের কাছে একটা মোমবাতি দিয়ে যায় এবং ম্যাচেস দিয়ে যায়, বলে এগুলো জ্বালায় থাকেন। আর আরেকটা কথা বলি যে আপনি আর ঘোরাঘুরি করেন না, এখানেই থাকবেন, রাত্রেবেলা এখানে ঘুমায় যাবেন, সকালে আমাদের স্যার এসে আপনার সাথে আপনাকে নিয়ে যাবে, আমিও যাবো সাথে। তো মকবুল কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। মোমবাতিটা নেয়, সেটা সে জ্বালায়ও না, সে চুপচাপ ওখানে দাঁড়ায় থাকে এবং সে চিন্তা করতে থাকে যে এই রুমটার মধ্যে থাকবো, কেমন একটা স্যাঁতস্যাঁতে রুম, কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই। তো এরকম চিন্তা করতে করতে বেশ ওই লোকটা তো চলে গেছে, সে অনেক মানে আনমনা হয়ে গেছে এবং ওরকম ভাবতেছে। তো অনেকক্ষণ পরে দেখে যে আবার সেই আলো নিয়ে লোকটা আসছে। লোকটা বলে কি ব্যাপার, আপনি আলো জ্বালাচ্ছেন না কেন? আপনাকে না বলছি এখানে আলো জ্বালায় থাকতে, অন্ধকারে বসে থাকেন না। তো মকবুল একটু অস্বস্তি ফিল করে যে সে আলো জ্বালায় আর না জ্বালায় লোকের কি, সে তার মতো বসে থাকতে পারলেই হলো। তো লোকটা তাকে বেশ মনে হলো যে একটু কড়া গলায় বললো কথাটা। তো এরপরে লোকটা আসছে, লোকটার সাথে এবার দেখলো আরেকজন মানুষ আসছে এবং তার হাতে এরকম একটা ট্রের মধ্যে কিছু খাবার দাবার, প্লেট, মানে বাসন কুসন আছে। তো যাই হোক, এগুলো দিয়ে বসলো, মকবুলকে ফ্লোরেই খেতে দিল। মকবুল ফ্লোরে বসেই খাওয়া দাওয়া সারলো, ভাত টাত, মানে সাধারণ যে খাবার থাকে গ্রামে সেগুলা। তো খেলো, দেখলো যে খাবার বেশ ভালোই, খারাপ না। তো মকবুল এরকম বসে আছে। একটু পরে লোকটা বললো যে আপনাকে বলছি মোমবাতি জ্বালাইতে, আপনি মোমবাতি জ্বালায় থাকেন, অন্ধকারে থাকবেন না এখানে, আর আপনার বিছানাপত্র দিয়ে যাচ্ছে, আপনি থাকেন, সকালে উঠে আমাদের স্যার নিয়ে যাবে, সকালে কি খুব দ্রুত উঠে যাবেন টাইম মতো। বলে ঠিক আছে। তো মকবুল বসে থাকে একটু পরে এবং সে এবার মোমবাতি জ্বালায় বসে। একটু পরে ওই লোকটা তার বিছানাপত্র দিয়ে যায়। তো বিছানাপত্র দিয়ে যাওয়ার পর মকবুল তার বিছানাপত্র গোছায় সে শোয়ার প্ল্যান করে। চিন্তা করে এমনি রাত হয়ে গেছে, অনেক টায়ার্ড, সে খাওয়া দাওয়া হয়েছে, শরীর ভেঙে আসতেছে। তো সে ওই বিছানাপত্র করে সে মাটিতে শুয়ে পড়ে এবং মাটিতে শুয়ে সে ভাবতেছে যে আসলে মানে কি অবস্থা, কোথায় আসলাম, কি অবস্থা, এখানে একটা স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে আমি রাত কাটাচ্ছি, কেউ নাই, কেমন জানি লাগতেছে তার কাছে। ভাবনা চিন্তাটাই কেমন লাগতেছে। শহরে থাকতো, শহরের পরিবেশ একরকম, শহরের রাত একরকম, সেখানে নাইট গার্ডের বাঁশি শোনা যায়, সেখানে কুকুরের ডাক শোনা যায়, এখানে কিছুই শোনা যাচ্ছে না। আর শহরে কুকুরের ডাক হচ্ছে একরকম, গ্রামেও যদি কুকুর ডাকে সেটা আরেক রকম। তো যাই হোক, সবকিছু মিলে খুব এরকম ফিল করতেছিল। মকবুল তার মোমবাতি কিন্তু আগেই নিভাই দিছে, দিয়ে যখন সে শুয়ে পড়লো, তো তার যখন ঘুম চলে আসছে, প্রায় মকবুলের ঘুম প্রায় মানে চোখে প্রায় ঘুম লেগে আসছে, ঘুমায় যাবে সে। এই সময় তার কাছে মনে হলো যে তার যে করিডোরটা, সে করিডোরের মধ্যে সে শুনতে পাচ্ছে হাঁটার শব্দ, এবং এটা কোনো মেয়ে যদি হাঁটে সেরকম, পায়ের মধ্যে নুপুর পরে হাঁটে, ছম ছম মানে ছিম ছম 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 এরকম শব্দ, লাইক নুপুর পরে কেউ হেঁটে হেঁটে আসতেছে তার সেই করিডোরের কাছে। এবং সে শব্দটা শুনতে পাচ্ছে যে একবার এই পাশে আসছে, একবার ওই পাশে যাচ্ছে। তো সে একবার চিন্তা করলো এত রাত্রেবেলা এখানে নুপুর পায়ে কে হাঁটবে। তার কাছে কিন্তু বেশ অস্বস্তি লাগা শুরু করলো যে নুপুর পায়ে এত রাত্রেবেলা এখানে কে হাঁটবে, এবং সে বুঝতে পারছে এটা নুপুরের শব্দ। তো তখন মকবুল একবার ভাবলো যে আমি এরকম অনেক শুনছি যে পুরানো জমিদার বাড়িতে নর্তকীর আত্মা থাকে, হ্যান থাকে, ত্যান থাকে। তো মকবুল একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে কি করে, চুপ কুপড়ায় যায়। এবং তখন হালকা ঠান্ডা ছিল, তাকে একটা কাঁথা দিছিল, সে কাঁথা নিয়ে কাঁথাটাকে গায়ের সাথে একদম মানে
চ্যাপটে ধরে সে দেয়াল ঘেঁষে শুয়ে থাকে মকবুল। এবং সে অনেকক্ষণ সেই দরজাটার দিকে, সেই রুমের দরজাটার দিকে তাকায় থাকে যে দরজা খুলে আবার কেউ আসে নাই, কারণ সেই দরজাটা কিন্তু সে লাগায় নেই, সে শুধু ভেজাই দিছিল। তো অনেকক্ষণ সেরকম শুয়ে আছে, তার চোখ আবার লেগে আসতেছে। তো এই সময় মকবুল দেখে যে মনে হলো তাতে দরজার নিচে যে ফাঁকাটা আছে সেটা দিয়ে কাউকে সে মানে কিছু একটা পাস করতে দেখলো হেঁটে, এবং তখনও সে সেই নুপুরের শব্দটা পেল, ছমছম ছমছম। এবং মকবুল যখন বেশ মানে ভীত হয়ে গেছে, তখন সে ঠিক তার পেছনে, মানে তার যে দেয়ালের ওই পাশে একটা জানালা ছিল পেছন দিকে, সে জানালার কাছে একটা নারী কণ্ঠের হাসির শব্দ শুনে। এবং এটা শুনে মকবুলের পুরা শরীরের মানে গুজবাম্প হয়ে যায় এবং সে ভয়ে সিটিয়ে যেয়ে পুরো শুয়ে থাকে। সে তার মনের মধ্যে শুধু একটাই চিন্তা যে সে অনেক শুনছে যে এরকম পুরানো জমিদার বাড়িতে নর্তকীর আত্মা থাকে। তো বা বেশ ভয় পেয়ে যায় এবং সে চুপচাপ শুয়ে থাকে এবং তার মনের মধ্যে একটা অপরাধ বোধ হইতে থাকে, আমি তো নামাজও পড়ি নাই। হ্যাঁ, মানে সে মাগরিবের নামাজও পড়ে নাই, সে এশার নামাজও পড়েনি। তার কাছে বেশ মানে ভয়ের একটা থাকে। মকবুল আসলে পারতপক্ষে সে চেষ্টা করে সবসময় নামাজ পড়তে, নামাজ মিস যাতে না যায়, তার সেরকম একটা চিন্তা ভাবনা তার থাকে। বাট ওই দিন সে কিন্তু নামাজ পড়ে নাই, তো তার মধ্যে বেশ ভয় থাকে। তো যাই হোক, এরকম চিন্তা করতে করতে একসময় সে ঘুমায় যায়। তো এক সময় যখন তার ঘুম ভাঙে তখন সকাল হয়ে গেছে, দিনের বেলা, বেশ আলো ফুটে গেছে চারিপাশে এবং সে দেখতেছে যে তার চোখে মুখেও আলো পড়ছে। দরজাটা খোলা, যে সামনে দরজাটা সেটা খোলা, সেখান থেকে আলো এসে ঢুকছে। তো মকবুল তাড়াতাড়ি উঠে চিন্তা করে যে আমার তো আসলে উঠে এখন ফ্রেশ হইতে হবে, কারণ না আমি যদি ফ্রেশ না হই ওই যদি মালিক চলে আসে, এরকম চিন্তা করে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি সে মানে নিজে মোটামুটি তার চোখ মুখ ঠিক করে এবং সে খুঁজে বের করে যে ওই লোকটা তাকে একটা অ্যালুমিনিয়ামের জগের মধ্যে পানি দিয়ে গেছিল। সে পানিটা নিয়ে তাড়াতাড়ি তার মুখে ছিটা দেয়, সে বারান্দায় যায়। তো একটু পরে দেখে যে সেই যে লোকটা গতকালকে তাকে গেট খুলছিল সেই লোকটা আসছে এবং তার পেছনে পেছনে একটু পরে সেই সাহেব নামছে। তো সেই সাহেবটা নামছে, দেখলো যে দিনের আলোতে তাকে আরেকটু অন্যরকম লাগতেছে, দেখে মনে হচ্ছে বেশ স্ট্রং একটা মানুষ এবং তার চেহারার মধ্যে বেশ পার্সোনালিটি আছে। তো এরকম একটা লোক, সে ওই লোকটা তার মানে সেই সাহেবের সাথে লোকটা তাকে তাগাদা দিল যে আপনি রেডি? বলে যে হ্যাঁ আমি রেডি, বলে চলেন। তো যাই হোক, মকবুলকে নিয়ে হেঁটে 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 তারা রওনা দিল এবং হাঁটতেছে এবং সেই রকম শাল গাছের মাঝখান দিয়ে রাস্তা হাঁটতে 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 মকবুলে একসময় টায়ার্ডই লাগা শুরু করলো। সে মনে করলো এত বড় একটা জায়গা কি মানুষের থাকতে পারে, মানে এত বড়, মানে কয়েক একর, মানে কত একর তার হিসাব নেই। হাঁটতেছি কালকে হেঁটে ওই বাড়ির দিকে আসছে, তারপরও আবার আরো সামনে। তো হাঁটতে হাঁটতে এক সময় যখন বেশ টায়ার্ড, তখন একটা খোলা জায়গার মধ্যে চলে আসে এবং এই খোলা জায়গাটা সামনে থেকে যখন দেখা যাচ্ছে, তখন থেকে দেখা গেল যে যেই লোকটার হাতে গতকালকে বাতি নিয়ে আসছিল সেই লোকটা আর এগোচ্ছে না। ওই সাহেব দাঁড়াইলো একটু আর মকবুলকে ইশারা করলো আসার জন্য। তো ওই সাহেবের পেছনে পেছনে মকবুল গেল, দেখলো যে সেই যে সাথের লোকটা ম্যানেজার টাইপের সে দাঁড়ায় গেছে, সে আর যায় নাই। তো মকবুলকে নিয়ে সেই লোকটা হেঁটে চলে গেল খোলা প্রান্তরে এবং এক পাশে যেয়ে দেখলো একটা ঘরের মতো, এবং ঘরটা দেখে মকবুল একটু মানে হয়ে গেল, মানে একটু হতবিহ্বল হয়ে গেল যে ঘরটা আসলে ঘর না, এটা কাইন্ড অফ লাইক একটা পূজা ঘর টাইপের, একটা মন্দির টাইপের কাইন্ড অফ। হ্যাঁ, মানে পাকা করা, মাঝখানে একটা ফাঁকা জায়গা, মানে ভেতরে, এবং ফাঁকা জায়গা পার হয়েই ভেতরে ঢোকার দরজা। এবং লোকটা এখন দাঁড়ায় লোকটা দেখা গেল যে তার যে বেদি, মানে ওঠার যে রাস্তা, উপরের যে অংশটা যেখানে পা দিয়ে উঠে ফার্স্টে, সেই জায়গা ওঠার আগে লোকটা তার জুতা খুলে ফেললো এবং সে উঠলো। মকবুলকে দাঁড়াইতে বললো, সামনে যেতে দিল না। সে হেঁটে গেল, ফাঁকা জায়গাটা পার হলো এবং সেই রুমটার দরজাটা সে খুলে ভিতরে ঢুকে গেল এবং ভেতরে ঢুকে সে দরজাটা ভিড়িয়ে দিল। মানে অনেকক্ষণ কোনো শব্দ নেই। তো মকবুলের কাছে কেমন যেন অস্বস্তি লাগা শুরু করলো যে এটা কি কোনো পূজা ঘর, কিন্তু এটা কনভেনশনাল যে পূজা ঘর। মকবুল নিজে মুসলমান হলেও সে অনেকের অন্যান্য ধর্মের অনেক জায়গা দেখছে, কিন্তু তার কাছে এটা কমন কিছু লাগতেছে না, সেরকম কিছু না। কিন্তু মানে ওই এবং যে রুমটার মধ্যে সে ঢুকছে সেই জায়গাটাও একটু ডিফারেন্ট, কেমন জানি একটা মানে চেহারা, মানে স্বাভাবিক যে নর্মাল যে সব উপাসনালয় থাকে সেরকম চেহারা না। তো মকবুল চুপচাপ দাঁড়ায় থাকলো। তো একটু পরে
দেখলো ওই লোকটা ওখান থেকে বেরোলো এবং সে মকবুল 1 সেকেন্ডে শুধু চেষ্টা করলো ফাঁক দিয়ে একটু দেখতে ভিতরে মানে কিছু দেখা যায় কিনা অন্ধকারে, এবং সে অন্ধকারের মধ্যে কিছু একটা দেখছে যে কিছু একটা আছে, এবং সেটা একটা কোনো বড় মানে স্ট্যাচু টাইপের কিছু একটা ভিতরে মনে হলো তার কাছে, মানে হালকা আলো যে পড়ছিল এর মধ্যে। কিন্তু যেটা হলো যে মকবুল কিন্তু যেটা দেখছে এটা কিন্তু ওই যে সাহেবটা সেও কিন্তু দেখছে যে মকবুল চোখ দিয়ে দেখার চেষ্টা করছে। তো লোকটা বেরো এসে মকবুলের দিক কটমট করে আবার তাকায় বললো যে দেখো তোমার নাম কি যেন বলছিলা? বলে মকবুল তোমাকে একটা কথা বলি, কাজ করতে আসছো এখানে, তোমার কিন্তু কোনো থাকা যাবে না, বেশি আগ্রহ থাকা যাবে না, তুমি বেশি আগ্রহ দেখাইতেছো, বেশি আগ্রহ দেখানো যাবে না, তুমি এদিকে আসো। তারপর ডাকলো মকবুলকে, নিয়ে এসে হেঁটে গেল, দেখলো যে সেই লোকটা যে ঢুকছে সেখানে সেই ঘরটায়, তার পাশ দিয়ে আরো সামনে হেঁটে গেলে আরেকটা ঘর আছে, এবং সেই ঘরটা একটা ছোট্ট ঘর, এবং মানে টিনের ঘর আর কি, টিনের ঘর, এবং সামনে জায়গা আছে, এবং বলল যে তুমি এখানে থাকবা। টিনের ঘরটাতে দেখালো তাকে, টিনের ঘর, এই ঘরটাতে তুমি থাকবা, তোমার থাকার জন্য আজকে ব্যবস্থা দিয়ে যাচ্ছে, এখানে থাকবা, তোমার খাবার টাইম টু টাইম এসে ওইখানে দিয়ে যাবে যেখান থেকে আমরা আসছি, ওখান থেকে তুমি খাবার নিয়ে যাবা, আর এখান থেকে কাজ করবা, তোমার যা যা লাগতেছে সেগুলো দিয়ে যাবা, তুমি সন্ধ্যার পর তোমার ঘরে যে ঘুমায় যাবা, তোমার আর কোনো কাজ নাই। আর এখানে এসে তাকে একটা জায়গা দেখাইলো, সেই জায়গাটা হচ্ছে যেই জায়গাটা লোকটা ঢুকছিল, মানে সেই যে সাহেব, তার বাম পাশে একটা ছোট্ট জায়গা করা উঁচা, এবং উঁচা জায়গাটা একটা কাইন্ড অফ লাইক একটা উঁচা অংশ করছে, একটা বেদি টাইপের। তো বলছে যে এইখানে এর চারপাশে আমি 4টা খুঁটি গাড়ছি, সে দেখতেছে যেখানে 4টা খুঁটি গাড়া আছে এবং বেশ মোটা মোটা থাম। বলতেছে এইটাকে ঘিরে তুমি তোমার কাজ শুরু করবা, এবং আমি তোমার কাঠের ব্যবস্থা কালকের থেকে করে দিচ্ছি। কাঠ আসবে, কিন্তু কাঠ কিন্তু এসে এখানে রাখবে, তুমি ভিতরে ঢুকাবা, এগুলা কিন্তু কেউ বয়ে নিবে না। এই জায়গায় ঢোকার পারমিশন আমি তোমাকে এখন দিলাম, এরপর কিন্তু কেউ আর ঢুকবে না। কাঠ নিয়ে আসবে, তুমি কাঠ নিয়ে কাজ করবা, এবং তুমি কাজ শেষ করে তুমি সন্ধ্যার আগেই তোমার চলে যাবা। তোমার কাজের জন্য এত বেশি প্রেশার নাই যে তোমাকে সারাদিন কাজ করতে হবে। তো এরকম বলে, তো মকবুল একটু থতমত খায়। সে চিন্তা বলে যে স্যার, কাঠের কাজ করা কিন্তু কষ্ট আছে স্যার, এই কাঠগুলোকে আমার চাচতে হবে, চেষে সাইজ করতে হবে, রান্দা করে এবং করে এটাকে সোজা আমার তক্তা বানাইতে হবে, করতে হবে স্যার। এবং আপনি ঘরটা কেমনে চান আমাকে বলে, সব তোমাকে দিব, তোমাকে আমি এখন জাস্ট বুঝাই দিলাম। তুমি এখন থেকে এখানে থাকা শুরু করো, ওই ঘরটা যাও, ঘরটা পরিষ্কার করো, সন্ধ্যার পর ঘরে ঢুকবা, এবং তোমাকে কেউ ডাকলেও তুমি বেরোবা না এখান থেকে, এইটা বলে দিয়ে যায়। তো বলে এখন থেকে এখানেই থাকো। আর এই যে আমি যে ঢুকলাম, আমি যে ঢুকছি এখানে, এই ঘরের দিকে কখনো তাকাবা না, এই ঘরের মধ্যে যাবা না, আমি যদি আসি আমার সাথে সেখানে দেখা করবা, এই ঘরের ভিতরে যাওয়ার চিন্তা করবা না। তো এই বলে দিয়ে সেই লোকটা চলে যায়, তাকে মকবুলকে ওখানে রেখে যায় এবং বলে যে তোমার জিনিসপত্র নিয়ে আসবে, একটু পরে খবর দিবে, আসলে তুমি জিনিসপত্র নিয়ে তোমার রুমে রাখবা। তো এগুলো বলার পর মকবুল চুপ করে থাকে, কোনো কথা বলে না, বলে জি স্যার, এতটুকুই বলে। তো মকবুলকে রেখে তারা চলে যায় সেখান থেকে, এবং মকবুল শুধু বসে দাঁড়ায় দেখে যে তাদের চলে যাওয়াটা দেখে তার কাছে বেশ খারাপ লাগা শুরু করে, এবং সে হেঁটে হেঁটে চলে যায় তার সেই রুমের দিকে, টিনের ঘরের দিকে, এবং যে তাকায় দেখে যে টিনের ঘরের মধ্যে একটা চৌকি আছে, একটা চৌকি রাখা আছে, একটা ছোট টেবিল আছে, আর কিছু নাই। এবং সে বুঝতে পারে তাকে হয়তো জিনিসপত্র এনে দিবে থাকার জন্য, বিছনা বালিশ কিছু দিবে এসে, এবং সে চিন্তা করে যে মানে তার কাছে খা লাগা শুরু করে যে ওই জায়গাটার মধ্যে কেউ নাই, মানে দেয়ার ইজ নোবডি, মানে সে টোটালি ডিট্যাচড সবকিছু থেকে। মকবুল বুঝতে পারে যে সে ডিট্যাচড, এবং সেটাও বুঝতে পারে যে যেই লোক তাকে এখানে রেখে গেছে সে খুব পাওয়ারফুল লোক, সে যদি এখান থেকে বেরোনোর চেষ্টা করে তাকে সে ক্ষতি করবে, এবং তাকে যেমন বলছে কারোর সাথে কমিউনিকেট করতে না। তো মকবুল বুঝতে পারে যে সে একটা বিশাল ভেজালে পড়ে গেছে এবং তার লাইফে একটা বিশাল মানে সমস্যা সে তৈরি করে ফেলছে। যাই হোক, মকবুল চুপচাপ বসে থাকে আর চিন্তা করে যে কি, এবং এর মধ্যে সে তখন এই খা জায়গাটার মধ্যে বসে চিন্তা করতেছে যে কি করবে সে। কিন্তু এর মধ্যে এই যে বনের মধ্যে হালকা পাখি ডাকতেছে, এগুলো সে শুনে শুনে একটু ইউজ টু হয় নিজে। যাই হোক, মকবুলের বসে থাকে সেখানে, এর মধ্যে দেখা যায় যে অনেকক্ষণ পরে ওখান থেকে জোরে ডাকতেছে তাকে নাম ধরে। তো সে বের হয়ে আসে, বের হয়ে এসে দেখে যে সেই লোক তার বিছনা বালিশ সেগুলো নিয়ে আসছে, এবং এসে তাকে বলে যেগুলো নিয়ে যাও এখান থেকে, আমাদের এখানে ঢোকার পারমিশন নেই। তো মকবুল একটু অস্বস্তি ফিল করে, ধর
এখান থেকে কিসের ঢোকার পারমিশন? ওই লোকটা জিজ্ঞেস করে যে আমি যদি এখানে গোসল করি বাথরুমে যেগুলো কই যাবো? তখন বলে যে তুমি এখান থেকে বেরিবা, তুমি বেরিয়ে যাও, ওই যে সামনে এখানে আছে পুকুর আছে, পুকুরে যে তোমার মতো ইউজ করবা, ওই পাশে বাথরুম আছে ওখানে যে ইউজ করবা, কিন্তু এর বাইরে কিছু না, মানে এর বাইরে তুমি কোথাও যাবা না, আবার ফেরত আসবে এখানে। তো এইটুক বলে সেই লোকটা তাকে। তো সে আবার বুঝে যে মকবুল যে এই যে যেই লোকটা এখন তাকে এগুলো বুঝাইতেছে সে খুব মানে কর্তৃত্ববাজ লোক, সে খাবার দাবার ঠিকই দেয় কিন্তু তার আবার এখানে খুব হোল্ড আছে, যে চিন্তা করে যে একে আরো না চায় এর সাথে ভালো ব্যবহার করি। তো তাকে বলে যে ভাই আমি কি এখান থেকে বেরিতে পারবো না, কোথাও যাইতে পারবো না? বলে না, তোমার যে কাজ দিচ্ছে স্যার সেগুলোই করবা, এর থেকে বেরিতে পারবো না, তুমি এখানে থাকো। আর ওই যে ম্যানেজার সাহেব আসলে কোনো দরকার হলে ম্যানেজার সাহেবকে বলবা স্যাররে কিন্তু তুমি দেখবা কম, স্যার এখানে কমই আসে। তো যাই হোক, এগুলো শুনে মকবুল চুপচাপ তার জিনিসপত্র নিয়ে চলে যায় তার রুমের ভিতরে, এবং সে রুমের ভিতরে তার জিনিসপত্র গোছায় ফেলে। তো ওই লোকও চলে যায়। তো মকবুল চিন্তা করে যে একবার যে সে কি সেই পুকুর পাড়ে যাবে কিনা, একবার ভাবে যে এখন যাবে কিনা। তো তখন তার দরকার নাই, সে আর যায় না, সে তার ঘরের মধ্যে সবকিছু গোছায় নিয়ে বসে। তো যখন সন্ধ্যা হয়ে আসে তখন মকবুলের কাছে একটু অস্বস্তি লাগা শুরু করে, কারণ তার কাছে যে বাতি দিয়ে গেছে, তাকে একটা হ্যারিকেন দিয়ে গেছে, মোম দিয়ে গেছে, তাকে ম্যাচ দিয়ে গেছে, তাকে এইসব সাপ্লাই সেই লোক দিয়ে গেছে, খারাপ দেয়নি। তো মকবুলের কাছে অস্বস্তি লাগা শুরু করে যে এই জায়গাটার মধ্যে অন্ধকার হয়ে গেছে, কেউ নাই, কেমন ঘুরঘুরটি লাগতেছে অন্ধকার। এবং সে হ্যারিকেনটা জ্বালায় রেখে বসে বসে চিন্তা করতে থাকে যে আমি আসলে কোথায় আসলাম। এরকম মন খারাপ করতে থাকে সে, এবং তাকে বলছে যে রাত্রেবেলা এসে খাবার দিবে, 7-8টার দিকে তার খাবার দিয়ে যাবে, এর মধ্যে অন্ধকার হয়ে গেছে অলরেডি। তো মকবুল অনেকক্ষণ বসে থাকে, তার মন টন খারাপ। এর মধ্যে ওই লোকের ডাক সে শুনতে পায়। তো সে যায়, যে দেখে তার খাবার দিয়ে গেছে। তো সে এসে খাওয়া দাওয়া করে আবার বসে থাকে, তার আসলে কোনো কাজ নাই। এবং ওই লোক কিন্তু এবার খাবার দেওয়ার সময় তাকে বলে গেছে যে তুমি কিন্তু এই দরজা লাগাই দিবা, সন্ধ্যার পর দরজা খুলবা না, একা একা থাকো এখানে, খুলবা না কিন্তু। তো মকবুল সুন্দর সেরকম কথা অনুযায়ী দরজা জানলা লাগায় সে চুপচাপ তার চোখের মধ্যে বিছনা করে চুপচাপ শুয়ে আছে আর চিন্তা করতেছে। তো এরকম করতে করতে অনেক সময় হয়ে গেছে, মানে তার পার হয়ে গেছে। তো মকবুল চিন্তা করলো যে এইখানে এসে আমি তো আমার সবকিছু মানে অলরেডি করতেছি না, আমি আমার ধর্মকর্ম যে পালন করা কিছুই করতেছি না। তো সে চিন্তা করে যে এখন তো আসলে আমার একটু করা দরকার, তো আমার তো নামাজ কালাম কিছুই পড়া হয়নি। তো সেগুলো চিন্তা করতে করতে সে বের হয়, তার হ্যারিকেনটা নিয়ে বের হয়ে সে ওই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যায়। তো মকবুল যখন নাকি ওই ফাঁকা জায়গাটা পার হয়ে যাচ্ছে, তার কাছে কিন্তু সেই যে ঘরটা যেখানে তার ওই যে সেই সাহেব ঢুকছিল, ওই জায়গাটা দেখে তার গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে, বেশ কাঁটা দিয়ে ওঠে, কারণ জায়গাটা চরম রকম ভৌতিক দেখাইতেছে সেখানে। তো মকবুল ওইটার দিকে তাকায় আস্তে আস্তে ভয়ে ভয়ে যায়, এবং যে বের হয়ে সেই লোকের দেখানো সেই নির্দেশনা অনুযায়ী সে যায়, পুকুরের কাছে যায়, সুন্দর করে অজু টুজু করে সে ব্যাক করে সে তার রুমে আসে। এটা কিন্তু তাকে কিন্তু বলছিল দিনের বেলায় যা করার করে আসতে, কিন্তু সন্ধ্যার পরে করলো সে কাজটা। তো সে এসে তার রুমের মধ্যে ঢুকে সে সুন্দর করে বসে সে ওখানে তার মতো নামাজ পড়া শুরু করে। এবং যখন সে নামাজ পড়া শুরু করছে, এই সময় মকবুল শব্দ পায় যে তার যে রুমের আশেপাশে মনে হয় কেউ সর শব্দ করতেছে আশেপাশে, এবং বেশ সর শব্দ করতেছে। এবং সে মকবুল নামাজের মধ্যে দাঁড়ায়ও কিছুটা ভয় পাওয়া শুরু করে। সে তার কাছে মনে হয় যে কেউ একজন তার রুমের চারপাশ দিয়ে ঘুরতেছে, এরকম লাগা শুরু করে। তো মকবুল আর কোনো কথা না বলে তার মতো তাড়াতাড়ি নামাজ আদায় করে সে দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ে। তো যখন শুয়ে পড়ছে, অনেক রাত হয়ে গেছে, সে বুঝতে পারে যে বেশ অন্ধকার। তখন তার রুমের মধ্যে সে বাতিটাতিও নিভাই দিছে। তো বাতিটাতি নিভাই দিয়ে যখন সে শুয়ে আছে তার বিছানার মধ্যে, হঠাৎ সে শব্দ পাচ্ছে। মনে হইতেছে কি যে তার যে উঠানের সামনে দিয়ে কিছু একটা ছ্যাঁচা আসতেছে, লাইক পা ছ্যাঁচায় যদি কেউ হাঁটে, খুব ভারী যদি ওজন হয় শরীরের, কিন্তু পা ছ্যাঁচায় হাঁটে, এরকম একটা কিছু হেঁটে হেঁটে উঠানের পাশ থেকে আসতেছে, এবং মাটির মধ্যে পা ছ্যাঁচানোর শব্দ সে পাচ্ছে। তো সে একটু অস্বস্তি ফিল করে যে কে আসতেছে এখানে। তো এরকম করে মকবুল চুপচাপ চিন্তা করতে থাকে কি হচ্ছে। এই সময় শব্দটা সে বুঝতে পারে তার যে সামনে, তার ঘরের সামনে যে বারান্দার মতো আছে একটা ছোট্ট, সেইটার মধ্যে কেউ উঠলো সেরকম, এবং সে ছ্যাঁচায় যে উঠলো সে পুরো বুঝতে পারে। এবং একটা সময় সে টের পায় যে তার যে রুমের যে জানালাটা, তার রুমে একটা জানালা ছিল ছোট্ট, জানালার মধ্যে কেউ ঠাস করে হাত রেখে হঠাৎ করে চাপ দিচ্ছে, জোরে জোরে চাপ দিতেছে জানলাটার মধ্যে। এবং সে একটা শব্দ পায়, কেমন জানি সর শব্দ, একটা মনে হয় যে কেউ যদি গলা দিয়ে ঘর শব্দ করে, সর করে শব্দ করে সেরকম। এবং
মনে হচ্ছে যে কোনো একটা প্রাণী এসে তার এখানে বেশ জোরে ভেঙে ফেলার চেষ্টা করতেছে তার রুমটা, অনেক শব্দ করতেছে। এবং সে কিন্তু এই জিনিসটা পুরোপুরি মানে বুঝতে পারে যে কোনো একটা খারাপ জিনিস এখানে চলে আসছে। মকবুল কিন্তু এটা বুঝতে পারে, কারণ সে কিন্তু মানে এইসবে বিশ্বাস করতো। এবং মকবুল তখন তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করে, এবং সে যখন দোয়া পড়তেছে তখন তার মনে হয় যে তার রুমের যে টিনটা সে কেউ থাবড়ায়, মানে কেউ পাকা করে ফেলতেছে, এরকম শব্দ আসতেছে। ধাপ 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 করে, মানে টিনের মধ্যে মনে হয় যে থাবড়ায় বাঁকা করে দিতেছে। এবং মকবুল তো প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় এবং সে কুকড়ায় যায় এবং তার জোরে জোরে সে দোয়া পড়া শুরু করে। এবং দোয়া পড়তে 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 সে কখন তার মুখ শুকায় গেছে সে জানে না, এবং সে মানে মনে হয় যে তার গলা শুকায় গেছে, এরকম একটা অবস্থা। তো এরকম করতে 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 এক সময় সে বুঝতে পারে যে এই শব্দটা কমে গেছে। তো সে চিন্তা করে যে এখন মনে ভোর হয়েছে, কারণ এখান থেকে আজানের কোনো শব্দ আসে না। এবং সে চুপচাপ পড়ে দিচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে যে কিছু একটা মানে হচ্ছে তার আশেপাশে। তো এক সময় সে কি করে যে ঝিমায় যে মকবুল নিজের মনে হয় যে জ্ঞান হারানোর মতো একটা অবস্থার মধ্যে, অচেতন অবস্থার মধ্যে চলে যায়। তো যখন সে প্রায় অচেতন অবস্থার মধ্যে পড়ে আছে, তার কাছে হঠাৎ করে মনে হলো যে সে রুমের দরজাটা খুলে ফেললে, ধাক্কা দিয়ে দরজাটা খুলে গেছে। তো দরজাটা যখন খুলে গেছে তার কাছে মনে হলো দরজা জুড়ে কিছু একটা দাঁড়ায় আছে, বেশ কালো রঙের অবয়ব, বেশ লম্বা কিছু একটা। এবং মকবুল নিজের অজান্তে সে চিৎকার করে আল্লাহ গো বলে চিৎকার করে ওঠে, এবং সে ভয়ে ভয়ে আল্লাহ গো বলে চিৎকার করে ওঠে, এবং তার আর কিছু মনে নাই। তো মকবুলের যখন হুঁশ ফিরে বা তার যখন চেতনা ফিরে, তখন সে দেখে যে সকাল হয়ে গেছে, দিনের আলো পড়ছে রুমের ভিতরে, দরজাটা খোলা ঠিকই, এবং সে পড়ে আছে। এবং মকবুল আর কোনো কথা না বলে সে একটা কাজ করে, সে ওখান থেকে উঠে ঝেড়ে একটা দৌড় দেয়, শুধু বের হয়ে, মানে তার আর কোনো কিছু খেয়াল নাই। সে বের হয়ে দৌড় দেয়, দৌড়াইতেই থাকে সে রাস্তা দিয়ে, মানে যেই রাস্তা দিয়ে সে আসছিল সেই রাস্তার দিকে দৌড়াইতে থাকে। এবং সে প্রচন্ড জোরে দৌড়াইতে থাকে। এক সময় সে ওই বাড়িটা পার হয়, বাড়িটা পার হয়েও দৌড়াইতে থাকে। এবং অনেক দূর যখন দৌড়ায় গেছে, সে পিছন থেকে চিৎকার শুনে যে কেউ একজন তাকে থামতে বলতেছে। তার আর কোনো কিছু খেয়াল নাই, সে জোরে এসে মানে দৌড়াইতে দৌড়াইতে এসে সে দরজার কাছে পড়ে, এবং সে দরজার মধ্যে তালা মারা ছিল, কিন্তু সে সেই দরজা টপকায় যায়, মানে মকবুল সে দরজাটাকে টপকায় যায়। সে মানে তার শরীরে এত বেশি মানে জোর ছিল বা স্পিড ছিল, সে আর মানে বা ভয়ে বা আতঙ্কে সে সবকিছু ভুলে যে দরজাটাকে সে টপকায় ফেলে, এবং টপকায় ফেলে ওই পাশে পড়েও সে দৌড়ায়। তো যাই হোক, মকবুল সেখান থেকে দৌড়ায় পলায় চলে আসে, এবং মকবুল চলে আসার পরে সেই বাজারে আসে। বাজারে এসেছে, সেই যে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানের কাছে এসেছে, পড়ে যায়। চায়ের দোকানওয়ালা তাকে তোলে এবং তাকে কিছুটা শুশ্রূষা করে, এবং এইভাবে করে নাকি মকবুলকে পরবর্তীতে সেই লোকজন তাদের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে, এবং অন্য মানুষগুলো ভালো ছিল, তাকে পাঠানোর ব্যবস্থা করে। এবং মকবুল সেখানে যে অনেকদিন অসুস্থ ছিল, এবং অসুস্থ থাকার পরে তার মানে খুব অনেক অসুস্থ ছিল সে, এবং সে অসুস্থ থাকার পরে সে একসময় সেটা থেকে রিকভারি করে, এবং রিকভারি করে সে আবার শহরে ব্যাক করে। এবং মকবুলের জীবনে একটা ভয়াবহ এটা একটা স্মৃতি, এবং এটা তার জীবনের সাথে ভয়ঙ্করভাবে জড়ায় আছে। এবং সে এখনো টিল দিস ডেট সে যে কোনো অন্ধকারকে ভয় পায়, সে অন্ধকারে যেতে পারে না। এবং সে এখনো বলে যে আসলে জিনিসটা কি ছিল আমি জানি না, ওই লোকটা কিসের পূজা করতো সেটাও আমি জানি না, এটা কনভেনশনাল কিছু না, এবং ওই জায়গায় রিয়েলি অশুভ কিছু ছিল, এবং এই লোকটা আমাকে যে ঘর বানাইতে বলছিল সেটার মধ্যে কোনো অশুভ প্ল্যান ছিল। এবং আসলে মানে আমি আসলে সেটা করতে পারিনি, এবং আমার জীবনে যেটা ক্ষতি হয়েছে যে আমি খুব ভীতু, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত একটা মানুষ হয়ে গেছে, আমি এখনো ভয় পাই। তো মকবুল আসলে আমি যেভাবে কাহিনীটা বললাম এভাবে বলেনি, মকবুলের কাহিনী বলাটা একটু ডিফারেন্ট ছিল। আসলে সে এইভাবে বলার মতো কেপেবলও না সে। তো আমি আমার মতো করে বললাম, হয়তো কাহিনীটা একটু বড় হয়ে গেল, কারণ অনেক বর্ণনা দিতে হয়েছে, এবং এই বর্ণনাগুলো আসলে এইভাবে না দিলে আপনাদের কাছে কাহিনীটা বুঝতে সুবিধা হতো না, বা আপনারা হয়তো কাহিনীটাকে এইভাবে সুন্দর করে বুঝতেও পারতেন না। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে বর্ণনা করার। তবে আমার কাছে কাহিনীটা বেশ ভালো লেগেছে, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি যখন বাইকে ব্রেকটা কষলাম, তখন চাকাটা ব্রিজের ভাঙ্গা অংশ থেকে মাত্র 2 ইঞ্চি দূরে, নিচে 20 ফুট গভীর খাদের অন্ধকার। আমার কপাল পেয়ে ঠান্ডা ঘাম ঝরছে, কারণ মাত্র 1 সেকেন্ড আগেও আমি স্পষ্ট দেখছিলাম সামনে একটা সুন্দর চওড়া পাকা রাস্তা সোজা হয়ে চলে গেছে। কিন্তু হুট করেই
সে রাস্তাটা কর্পূরের মতো মিলিয়ে গেল, আর চোখের সামনে ভেসে উঠল সেই মরণ ফাঁদ। আমি হাঁপাতে হাঁপাতে বাইকটা পেছন দিকে ঘোরাতে যাব, ঠিক তখনই আমার বাইকের পেছনে লুকিং গ্লাসে নজর পড়ল। দেখলাম গ্লাসের ভেতরে আমার ঠিক পিছনে রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল লাল পেরে সাদা শাড়ি, কিন্তু তার মাথাটা ঘাড়ের ওপর উল্টো করে বসানো। সে তার সেই উল্টোটো মাথাটা নিয়েই বিভৎসভাবে দুলছে আর খিলখিল করে হাসছে। আর সেই হাসির শব্দটা গ্লাসের ভেতর থেকে নয়, সরাসরি আমার মগজের ভেতরে সে ধাক্কা দিচ্ছিল। এই ঘটনা ঘটেছিল 2023 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার একটা গ্রামীণ সংযোগ সড়কে। আমার নাম শাফিন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। কাজের সূত্রে সেদিন আমার ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। কনকনে শীতের রাত, আর উপর কুয়াশায় চারপাশ ঢেকে একাকার। আমি আমার 150 সিসির মোটর বাইকটা নিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে ফিরছিলাম। যে রাস্তা দিয়ে আমি আসছিলাম সেটার মাঝে কাঞ্চনপুর নামের একটা পরিত্যক্ত পুরনো ব্রিজ আছে। 1 বছর আগে বন্যায় ব্রিজের মাঝখানে একটা বড় অংশ ভেঙে ধসে পড়েছিল, যার পর থেকে ওই রাস্তা দিয়ে সব ধরনের যোগাযোগ প্রায় বন্ধ ছিল। রাস্তার মুখেই একটা লাল রঙের সতর্কবার্তা সংকেত বোর্ডও দেওয়া ছিল। আমি লোকাল মানুষ হওয়ায় জানতাম যে একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে গেলেই হবে। কিন্তু সেদিন রাতে যখন আমি ওই রাস্তার মোড়ে পৌঁছালাম, তখন কুয়াশার ভেতরে আমি এক অদ্ভুত দৃশ্য দেখলাম। আমি স্পষ্ট দেখলাম যে ভাঙ্গা ব্রিজটা একদম আস্ত এবং নতুন পিচ ঢালাই করা। এমনকি ব্রিজের ওপর জল করছে স্ট্রিট লাইটের আলো। আমার মনে হলো হয়তো এই কয়েকদিনে সরকার ব্রিজটা ঠিক করে ফেলেছে, যা আমি জানতাম না। মনে মনে ভাবলাম শর্টকাট রাস্তা দিয়েই চলে যাই, অন্তত তাড়াতাড়ি বাড়ি ফেরা হবে। আমি বাইকের স্পিড বাড়িয়ে ব্রিজের উপর উঠে গেলাম, কিন্তু ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছানোর পর হুট করে আমার চারপাশের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। বাইকের হেডলাইটের আলোটা কেমন যেন ঘোলাটে নীল রঙের বের হয়ে গেল। আর ঠিক তখনই আমার চোখের সামনে পুরো দৃশ্যটা এক ঝটকার মধ্যে কাচের দেয়ালের মতো চুরমার হয়ে ভেঙে গেল। সেখানে কোনো নতুন রাস্তা নেই, কোনো আলো নেই। আমি দাঁড়িয়ে আছি সেই ধসে যাওয়া ভাঙ্গা ব্রিজের একদম শেষ প্রান্তে। আর 1 ইঞ্চি এগোলেই আমি বাইক সহ সোজা নিচে পাথরের খাদে গিয়ে পড়তাম। অলৌকিক কোনো মায়া যেন আমাকে টেনে এই মৃত্যুর মুখে নিয়ে আসছে। ভয়ে আমার বুকটা ধরফর করছিল। আমি কোনো মতে বাইকটা ব্যাক গিয়ারে নিয়ে ঘোরাতে গেলাম, আর ঠিক তখনই লুকিং গ্লাসে তাকাতেই দেখলাম সেই উল্টো মাথার শাড়ি পরা মেয়েটাকে। তার পা দুটো মাটির দিকে ছিল না, সে যেন শূন্যে ভেসে আমার দিকে এগিয়ে আসছিল। তার সেই উল্টো হয়ে থাকা মুখের চামড়াগুলো ছিল পচে যাওয়া মাংসের মতো ধূসর। সে হাত দুটো বাড়িয়ে আমার দিকে আসতে আসতে ফিসফিস করে বলতে লাগলো, কি রে, তুই এখান থেকে ফিরে যাচ্ছিস কেন? নিচে আয় নিচে, তোর সাথে বোঝাপড়া আছে। এমনটা শোনার পর আমার হাত পা তখন ভয়ে অবশ হয়ে গেছে। বাইকের সেলফ স্টার্টটা চাপছি,
কিন্তু ইঞ্জিন কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। মেয়েটা আর মাত্র 5 হাত দূরে। ওর গা থেকে একটা মরা পুরনো গন্ধ আসছিল। ঠিক শেষ মুহূর্তে আমি চোখ বন্ধ করে পকেটে থাকা আমার ছোট্ট একটা পকেট নাইফটা বা ছুরি বের করলাম, যেটার হাতলে একটা ছোট লোহা লাগানো ছিল, এবং আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে সে লোহার অংশটা দিয়ে বাইকের ট্যাঙ্কের উপর জোরে একটা বাড়ি মারলাম। তো লোহায় ঠেকাঠুকি একটা তীব্র ঠং শব্দ হলো, আর সাথে সাথে সেই উল্টো মাথার অবয়বটা একটা তীব্র চিৎকার দিয়ে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। যেন লোহার শব্দটা ও সহ্য করতে পারল না। অবয়বটা মিলিয়ে যাওয়ার পরেই আমার বাইকের ইঞ্জিনটা গর্জে উঠল। আমি আর 1 সেকেন্ডও পিছনে তাকাইনি। ফুল অ্যাক্সিলেটার চেপে বাইক নিয়ে অন্ধের মতো ওখান থেকে ছুটে বের হয়ে এলাম। পরদিন সকালে যখন দিনের আলোয় ওই কাঞ্চনপুর ব্রিজে পাড়ে গেলাম, তখন গ্রামের কয়েকজন মুরব্বী আমাকে দেখে অবাক হলেন, এবং আমার মুখে সব কথা শুনে একজন বয়স্ক মানুষ বললেন, বাবা, তোর কপাল ভালো যে তুই লোহার আওয়াজ করেছিলিস। এই ভাঙ্গা ব্রিজে আজ থেকে বছর 5 আগে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তারপর থেকে ও মাঝরাতে একাকী চালকদের এভাবে মায়ার রাস্তা দেখিয়ে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। আজ পর্যন্ত প্রায় 3-4 জন এখান থেকে পড়ে মারা গেছে। আজও যখন আমি রাতে বাইক নিয়ে বের হই এবং কুয়াশার মধ্যে দূরে কোনো রাস্তায় অতিরিক্ত পরিষ্কার দেখি, আমি বাইক থামিয়ে দেই। আমার মনে হয় চোখের সামনে দেখা রাস্তাটা হয়তো সত্যি নয়, ওটা আসলে কোনো কাল নাগাদের মতো পেতে রাখা কোনো একটা অপার্থিব মায়াজাল, যেখানে আমি কোনোভাবেই আর পড়তে চাই না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।